রেকর্ড অন করেছি। দেখা যাচ্ছে স্ক্রিন আসছে? জি স্যার, আসছে জি স্যার। স্যার। আমরা আজকে শুরু করে 3205 হিট অ্যান্ড মাস ট্রান্সফার কতদিন কত প্রসঙ্গে বলেছিলাম এটার ইম্পর্টেন্স। সেক্ষেত্রে আজকে হয়তো একটু ডিটেলস করার চেষ্টা করবো। আমি আজকে যেটা ছিল যে আমরা হিট ট্রান্সফারটা আমরা থার্মোডাইনামিক্স পড়ে আসছি, সেই থার্মোডাইনামিক্স এবং হিট ট্রান্সফার দুটো একটু ডিফারেন্ট, গত ক্লাসেও বলেছিলাম। থার্মোডাইনামিক্সে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে হিটটা ক্যালকুলেট করেছি, বাট হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে হাউ লং ইট উইল টেক টু ট্রান্সফার দ্য হিট ফ্রম ওয়ান বডি টু আনাদার বডি। এইটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হিট ট্রান্সফার। ঠিক আছে, তো সেটা এখানে একটু ডিটেলসে লেখা হয়েছে যে আমরা থার্মোডাইনামিক্সে যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিটটা আমরা ক্যালকুলেট করতে পারি একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেট আমরা হিসাব করি, এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। বাট এটা আমাদের পক্ষে সম্ভব না যে কতক্ষণ সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই হিট ট্রান্সফার যে সাবজেক্টটা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে হিট ট্রান্সফার ডিলস উইথ দ্য হিট ট্রান্সফার, একটা হচ্ছে যে টু অর ফ্রম দ্য সিস্টেম, আমরা যেটা থার্মোডাইনামিক্সে করে আসছি। তো এখানেও সে একই রকম যে টার্মস অফ রিকোয়ার্ড ফর হিটিং অ্যান্ড কুলিং। এবার আমি একটা জিনিসকে হিট করতে যাচ্ছি সেখানেও কত সময় লাগতে পারে, অথবা কুল করতেছি সেখানেও কত সময় লাগতে পারে। এই জিনিসটা আমরা হিট ট্রান্সফারের এই সাবজেক্টের মাধ্যমে আরো ডিটেলস দেখবো যে কিভাবে এটা ক্যালকুলেট করা সম্ভব। এই সাবজেক্টের মধ্যে অসংখ্য অসংখ্য টেবিল এবং চার্ট আছে। বলতে গেলে প্রত্যেকটা অঙ্ক করতে গেলে তোমার চার্ট লাগবে। সো এই চার্টগুলো আমি সময় যখন চ্যাপ্টার করাবো তখনই চার্টগুলো দিয়ে দেবো। অঙ্ক করার সময় সেই চার্টটা নিয়ে বসে অঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা থাকলে তখন সেটা দেওয়া সম্ভব। আর তুমি যদি মনে করো না আমি একবারে পরীক্ষার আগে এইটা করবো, তাহলে এতগুলো চার্ট হ্যান্ডেল করা তোমার পক্ষে সম্ভব হবে না। প্রথম দিন থেকেই আমরা খেয়াল রাখবো যে চার্টগুলো নিয়ে প্রত্যেকটা আসপেক্টেই চার্টের ইস্যু আছে। আমরা যদি বলি যে আমরা অ্যাপ্লিকেশন গতদিন একটু বলেছিলাম যে অ্যাপ্লিকেশন এমন কোনো ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড পাবা না যেখানে তোমার এই হিট ট্রান্সফারটা নেই। এবার তুমি যে এই যে ল্যাপটপ নিয়ে বসে আছো বা কম্পিউটার নিয়ে বসে এখানেও হিট ট্রান্সফার হচ্ছে। তোমার একটা ফ্যান ভিতরে আছে বা সেখানে হিট ট্রান্সফার কোনো একটা মেকানিজম সেট করা আছে যাতে এখানে হিট ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, এখন মনে করো বিভিন্ন ইস্যুতে তোমার এই হিট ট্রান্সফারটা চলে আসছে। যেমন মনে করো আমি যদি বিল্ডিং সিস্টেম বলি, এখন ইফিসিয়েন্ট বিল্ডিং বা এনার্জি বিল্ডিং বিভিন্ন রকমের কনসেপ্ট আসছে, সেখানেও এই হিট ট্রান্সফারের ব্যাপারটা আছে। তো হিট ট্রান্সফার ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে মেকানিক্যাল যত আসপেক্ট তুমি জানো, অটোমোবাইল থেকে শুরু করে আইসি ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট, এভিয়েশন, এইচব্যাক, কেমিক্যাল প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, সকল জায়গায় তোমার এই হিট ট্রান্সফারটা কোনো না কোনোভাবে আছে। কোনো জায়গায় একটু বেশি হবে, কোনো জায়গায় কম হবে, আর কোনো জায়গায় পার্টিকুলার হিট ট্রান্সফার একটা আসপেক্ট নিয়ে হয়তো কথা বলছে, এরকম বিভিন্ন ইস্যু থাকবে। সময়ের সাথে সাথে সেগুলো দেখবো অ্যাপ্লিকেশনগুলো। আমরা শুরু করি এখানে মেইনলি যেটা প্রথমে আমরা জানি যে হিট ট্রান্সফারটা আমরা তিনটা মোডে হয়, এবং তার মধ্যে একটা হচ্ছে কন্ডাকশন, আরেকটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। সো কন্ডাকশন আমরা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছি, সেটা হচ্ছে যে পরিবহন। নর্মালি এটা সলিড বডির ক্ষেত্রে হয় আমরা যেটা জানি, বাট নট নেসেসারি যে সলিড বডি হতে হবে, এটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, তবে পার্টিকুলার কিছু কেসের ক্ষেত্রে কিছু যদি তুমি কেস বা ধরো বা ইস্যু যদি তুমি চিন্তা করো সে অ্যাজাম্পশনের জন্য, তখন আমরা এটা কন্ডাকশন চিন্তা করতে পারি। বাট ইন জেনারেলি আমরা এটা সলিডের জন্য বলি। সো কন্ডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি from the more energetic particle of a substance to the adjacent less energetic ones as a result of interaction between the particles. এটা হচ্ছে বেসিক ডেফিনিশন। মানে আমরা যে কোনো সাবস্টেন্স যদি চিন্তা করি, সেই সাবস্টেন্সের মধ্যে কি থাকে, মলিকুল থাকে, এবং মলিকুলগুলো কন্টিনিউয়াসলি ভাইব্রেটিং অবস্থায় আছে। সলিডের ক্ষেত্রে কম, গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাবে থাকে আমরা জানি। এখন কোনো কারণে যদি কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের পার্টিকুলার পার্টিকেল যদি হায়ার এনার্জি লেভেলে থাকে, তাহলে সেই এনার্জিটাকে ডিসিপেট করবে লোয়ার এনার্জি, ঠিক আছে, এবং সেটা ইন্টারাকশনের মাধ্যমে, পার্টিকেল ইন্টারাকশনের মাধ্যমে। এই জায়গার এই কনসেপ্টটাকে আমরা বলছি কন্ডাকশন। এবং কন্ডাকশনটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, যেটা আমি একটু বললাম, কতদিনও বলেছি। সেটা সলিডের ক্ষেত্রে তো আমরা আসতেছি পরে। লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, খেয়াল করো, ডিউ টু কলিশনস অ্যান্ড ডিফিউশন অফ দ্য মলিকুলস ডিউরিং দ্য র্যান্ডম মোশন। যেহেতু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে পার্টিকেলগুলো র্যান্ডমলি মোশনে থাকে, তার মানে সে যখন আরেকটা পার্টিকেলকে হিট করবে তখন সে এনার্জিটাকে ট্রান্সফার করার একটা সুযোগ থাকে, সেটার মাধ্যমে সে
তোমার বলে হিটটাকে সে ট্রান্সফার করতে পারে। এখন কথাটা খেয়াল করো, তুমি 1 গ্লাস পানি নিলে, 1 গ্লাস পানি নিচ্ছ, সেখানে যদি এভাবে চিন্তা করো যে পার্টিকেলের কোনো মোশন নাই, শুধু লিকুইড যে আছে লিকুইডের র্যান্ডম মোশন আছে। একটা হচ্ছে ফ্লো আর একটা হচ্ছে র্যান্ডম, একটা এক্সটার্নালি তুমি ফ্লো দিয়ে করতেছো। হ্যাঁ, এখন যদি কোনোভাবে ফ্লো ইনডিউস করা না হয়, জাস্ট শুধুমাত্র পার্টিকেল গুলো আছে সে নিজের জায়গা থেকে র্যান্ডমলি মোশন করতেছে, সেখান থেকে সে এনার্জিকে ট্রান্সফার করছে, এটা হচ্ছে কন্ডাকশন। কিন্তু ফ্লো পার্টিকেল যদি ইটসেলফ সে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে চলে যায়, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে সে যদি চলে যায়, তখন কিন্তু সে এনার্জিটা ক্যারি করে নিয়ে চলে গেল, সে কিন্তু আগের জায়গায় ব্যাক করছে না, তখন কিন্তু কন্ডাকশন আমরা বলছি না। তখন আমরা কন্ডাকশন বলছি না, আমরা কন্ডাকশন তখনই বলছি যে সে পার্টিকেলটা যখন সে নিজের জায়গার মধ্য থেকে এটাকে ট্রান্সফার করলো, মানে সে মুভ করলো, হিটটাকে দিল, সে আবার আগের জায়গায় হয়তো ব্যাক করলো, ওইরকম ফ্লো মোশনটা নেই। ওইরকম কনসিডারেশনে আমরা যখন বলি তখন কন্ডাকশনের কথাটা আসে। আর সলিডের ক্ষেত্রে যেটা আসে, ডিউ টু দ্য কম্বিনেশন, এখানে আমরা একটু ডিটেলস বলি কন্ডাকশনের ক্ষেত্রে সলিডের জন্য, ভাইব্রেশন অফ দ্য মলিকিউলস ইন এ ল্যাটিস। সলিডের ক্ষেত্রে যেটা আমরা জানি যে পার্টিকেলগুলো নিজের জায়গায় থেকেই ভাইব্রেট করে, জায়গার লোকেশন থেকেই কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতে থাকে, সেই ক্ষেত্রে এটাকে ল্যাটিস বলা হচ্ছে। এবং এই ভাইব্রেশনের মাধ্যমে হিট ট্রান্সফার হয়, এটা একটা ওয়ে। আর হচ্ছে এনার্জি ট্রান্সফার বাই দ্য ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের মাধ্যমে সে ট্রান্সফার করে, এটা আরেকটা ওয়ে হতে পারে। দুটোর মাধ্যমে হিটটা বা যেটা আমরা বলি এনার্জিটা একটা স্টেট থেকে বা একটা জায়গা থেকে লেয়ার থেকে আরেকটা লেয়ারে বা রেঞ্জে যেটা হাই এনার্জি থেকে লো এনার্জি যেটা হচ্ছে। স্যার লিকুইড আর গ্যাসের যেটা আবার বলবেন স্যার। হ্যাঁ, লিকুইডের ক্ষেত্রে আমরা যেটা ধরেছি, ওদিনও বলেছি যে আমরা ধরে নিচ্ছি যে লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে যদি এর মধ্যে কোনো ফ্লো না থাকে, আমার ফ্লুইড ফ্লো করছে, মনে করো তুমি তখন পানি গরম করছো, খুব সিম্পল কিন্তু পানিটা যখন গরম করলে পানির নিচের যে হিটের যেটা হলো লিকুইড, সে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করবে, উপরের দিকে গেলে সে নিচের দিক থেকে কিন্তু আরেকটা ঠান্ডা পার্টিকেল যেটা আছে লিকুইড, সেটা এসে জায়গাটা স্পেসটা দখল করে ফেললো এবং সে উপরে চলে গেল। এখানে কিন্তু ফ্লুইড একটা মোশন আছে, মানে মানে পার্টিকেলের মোশন না, ফ্লুইড ইটসেলফ মলিকুল লেভেলে সে বাল্ক মডিউলে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, এটা হচ্ছে কনভেকশন। এটা হচ্ছে কনভেকশন। কিন্তু আমরা কন্ডাকশন বলছি যে পার্টিকেল গুলো যখন ফ্লুইডে ওয়াটার যদি চিন্তা করি, ওয়াটারের যে মলিকুল থেকে এখানে যে আমরা যে অ্যাটমে চলে যাই, যে মানে যেখানে মলিকুল গুলো যে তোমার কি বলে ভাইব্রেট করছে, মোশনে আছে, সে জাস্ট হিট করলো, হিট করে সে আবার সে আগের কাছাকাছি আগের জায়গায় চলে আসলো, তার ওই মোশনটা নেই। ফ্লুইডের যে মোশন, একটা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেগুলো সেই জায়গা সেই স্থির অবস্থায় আছে, তার নিজের জায়গায় থেকেই সে ভাইব্রেট করে এনার্জিটা ট্রান্সফার করছে, এটাকে আমরা বলছি কন্ডাকশন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটার এক্সাম্পল বলতে আমরা আসলে প্র্যাকটিক্যালি তো সম্ভব না, হ্যাঁ, কিন্তু আমরা তারপরে যেটা বলি সেটা হচ্ছে একদম এক্সাম্পল হিসেবে যদি বলি সেটা হচ্ছে যে তোমার একেবারে ফার্স্ট লেয়ার, তোমার টেবিলে বা তোমার হাতের সাথে যে বাতাসটা আছে, তার যে ফার্স্ট যে মলিকুল লেভেলের মলিকুলগুলো আছে এয়ারের, সেই মলিকুলের সাথে সারফেসের যে কন্ট্যাক্ট হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে তোমার কন্ডাকশন। তার উপরে লেয়ারে বাতাসটা কিন্তু থাকছে না, বাতাসটা মুভ করে চলে যাবে। কারণ থিওরিটিক্যালি আমরা যে কথাটা বলি ফ্লুইড মেকানিক্সের পরে আসছো, যে বাউন্ডারি লেয়ার যখন সারফেসের উপরে যখন কোনো ফ্লুইড থাকে সে স্থির অবস্থায় থাকে, তার ভ্যালোসিটি 0, ঠিক আছে? হ্যাঁ, সেই হিসাবে সেই স্থির অবস্থায় আছে, ওই জায়গাটাই হচ্ছে তোমার কন্ডাকশন, বাকিটা হচ্ছে কনভেকশন। আমরা কনভেকশনে আসছি একটু পরে, আমরা কন্ডাকশন এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে কন্ডাকশনের ডেফিনিশন হিসেবে। এখন এই কন্ডাকশন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে কন্ডাকশন হিট ট্রান্সফারটা কিভাবে আমরা করি। হ্যাঁ, এখানে একটা দেখো, when temperature gradient exists, টেম্পারেচার গ্রেডিয়েন্টে বুঝে মানে টেম্পারেচার তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, তার মানে একটা বডিতে টেম্পারেচার বেশি আর একটা বডি টেম্পারেচার কম, এই ধরনের। when temperature gradient exists in a body, experience has shown that there is an energy transfer from high temperature region to low temperature region. Heat always হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে যাবে, এটা হচ্ছে ন্যাচারাল ইস্যু। হিট অলওয়েজ হাই টেম্পারেচার জোন থেকে লো টেম্পারেচার রিজনে চলে যাবে, এই ন্যাচারাল কন্ডিশন। এখানেই আমরা বলছি যে এই যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, এটাই হচ্ছে মেনলি কন্ডাকশনের মাধ্যমে হয়, ঠিক আছে? দ্য এনার্জি ট্রান্সফার ইজ সেড অ্যান্ড কন্ডাকশন। এই কন্ডাকশনটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? টেম্পারেচার গ্রেডিয়েন্টে। টেম্পারেচার গ্রেডিয়েন্ট হলে হবে, তার মানে তোমার একটা প্লেট, স্টিলের প্লেট তোমার হাতে যদি থাকে, সেই স্টিলের প্লেটের এক পাশের টেম্পারেচার যদি 70 ডিগ্রি আর আরেক পাশের টেম্পারেচার যদি 30 ডিগ্রি হয়, তার মানে আমরা ধরে নিতে পারি যে 70 ডিগ্রি থেকে হিটটা 30 ডিগ্রির দিকে যাবে, নট 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এটা কখনো হবে না। অলওয়েজ হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে, এটা হচ্ছে
ন্যাচারাল ইস্যু। এইটা যেটা হবে সেটাই আমরা বলছি কন্ডাকশনের মাধ্যমে। এবং এই যখন আমরা এই হিটটাকে ক্যালকুলেট করতে যাই বা এনার্জিটাকে ক্যালকুলেট করতে যাই, তখন দেখা যায় আরো কিছু ইস্যু চলে আসে। টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইটসেলফ তো একটা ইস্যু, তার কারণ হচ্ছে তার সাথে কি পরিমাণ হচ্ছে, তার জন্য দেখা যায় যে এই এরিয়া কতটুকু কতটুকু সারফেস এরিয়া আছে, হ্যাঁ সেটা একটা ইস্যু। এবং আরেকটা হচ্ছে যে তোমার কতটুকু থিকনেস আছে সেটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো থিকনেসটাও গ্রেডিয়েন্টের সাথে চলে আসে। হ্যাঁ, তারপর মেনলি সারফেস ইস্যুটা যদি বলি, যে রেটটা যেটা আছে সারফেসের উপর ডিপেন্ড করে কতটুকু এরিয়া ধরে আসে। এখানে আমরা এই ইকুয়েশনটাকে আমরা যদি দেখি এখানে, যে কিউ এক্স ডিভাইড বাই এ, এই হচ্ছে তোমার হিট ট্রান্সফার রেট যেটা পার ইউনিট এরিয়া ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে ডেল্টা টি বাই ডেল্টা এক্স। ডেল্টা টি বাই ডেল্টা এক্স বলতে আমরা বোঝাচ্ছি যে দুইটা প্লেটের মধ্যবর্তী যে ডিস্টেন্স আর দুইটা প্লেটের দুই পাশে যে টেম্পারেচার, তার ভাগফলকে আমরা বলছি টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ডেল্টা টি বাই ডেল্টা এক্স। এই যে ইকুয়েশনটা, এটাকে এই প্রপোর্শনাল সাইনটাকে তুমি যদি উঠাতে চাও, তাহলে দেখা যায় যে কিউ এক্স ইকুয়ালস টু মাইনাস কে এ ডেল টি বাই ডেল এক্স। প্রপোর্শনাল সাইন উঠানোর জন্য আসছে কে, আর এটাকে আমি এই পাশে ডান পাশে নিয়ে আসছি। এই যে কে এ ডেল টি বাই ডেল এক্স, এই জায়গাটা এই ইকুয়েশনকে আমরা এই ইকুয়েশনটাকে বলি ফুরিয়ার ল। স্যার ডেল্টা টি বাই ডেল্টা এক্স টা কি জানি বলুন স্যার। ডেল্টা টি আমি দেখাচ্ছি, ডেল্টা টি বাই ডেল্টা কি দেখাচ্ছি। এই যে নিচে দেখো, এই হচ্ছে একটা সারফেস, তোমার বাসার যে ওয়ালটা আছে এখন মনে করো, সেই ওয়ালের এক পাশের টেম্পারেচার মনে করো T1, আরেক পাশের টেম্পারেচার হচ্ছে T2। সো হিটটা অলওয়েজ হাই টেম্পারেচার, যদি T1 যদি বড় হয় তাহলে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার যাবে, এটা অবভিয়াস। এবং এর ওয়ালের থিকনেস হচ্ছে ডেল্টা টি, দ্যাট ইজ ডেল্টা এক্স। তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্টকে আমরা যেটা বলছি ডেল টি বাই ডেল এক্স, যেটা সেটা হচ্ছে এই দুইটার পার্থক্য DT1 মাইনাস T2 ডিভাইড বাই ডেল এক্স, এটাকে বলা হচ্ছে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। ডেল টি বাই ডেল এক্স কারসার দেখা যাচ্ছে কিনা আমার, ডেল টি বাই ডেল এক্স এটা হচ্ছে এই ডেল্টা টি বলতে বোঝাচ্ছে T1 মাইনাস T2, এই দুটার বিয়োগফল ডিভাইড বাই এই থিকনেস, এই থিকনেস হবে। সো টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য হিট ফ্লো, আমরা ধরে নিচ্ছি যে হিটটা এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তখন আমাদের এই থিকনেসটা সে ক্রস করতে হবে। তার মানে তুমি যদি এখন মনে করো ওয়াল, তোমার সামনে যে ওয়ালটা আছে বাসায় বা যেখানে বসে আছো তার সামনে ওয়াল, এই পাশ থেকে হিট ওই পাশে যাবে, তার মানে এটা একটা পার্টিকুলার ডিরেকশনে যাবে, সেই ডিরেকশনের মধ্যে যে এক্সট্রা থাকবে মানে থিকনেসটা যেটা, সেটা কনসিডার করা হচ্ছে। তোমার সামনে যদি একটা বই থাকে, বইয়ের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, হ্যাঁ, তুমি কোনটা নিবা, যেই দিক থেকে হিটটা ফ্লো করে আরেক দিকে যাচ্ছে যে ডিরেকশনে, সেই ডিরেকশনের থিকনেস তোমাকে নিতে হবে। সেটা দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, প্রস্থ হলে প্রস্থ, উচ্চতা হলে উচ্চতা। আমার কথা বুঝাচ্ছ তুমি? মানে ডিরেকশনটা হায়ার টু লোয়ার হবে। হ্যাঁ, ডিরেকশন হায়ার টু তো লোয়ার অবশ্যই। মনে করো আমি তোমাকে যদি একটা এই যে বক্স দেখাই, একটা কিউব দেখায় বক্স, হ্যাঁ, একটা বক্স যদি হয়, সে বক্সের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। এখন মনে করো আমি এক পাশের টেম্পারেচার বাড়ালাম 100 ডিগ্রি, আরেক পাশের টেম্পারেচার মনে করো যে 20 ডিগ্রি আছে, 25 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, আরো তো 6টা সারফেস আছে। আমি হিটটা তো সব দিকে যাবে, কিন্তু আমি হিসাবটা করবো কোন দিকে, যেই দিকে হিট ফ্লো ক্যালকুলেট করবো আমি এক্স অক্ষ বরাবর, হ্যাঁ আমি এক্স অক্ষ বরাবর চিন্তা করছি, তাহলে এক্স অক্ষ বরাবর থিকনেস দেবো। আমি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করছি, ওয়াই অক্ষ বরাবর, আমি যেই ডিরেকশনের কথা বলছি সেই ডিরেকশনের থিকনেস, যেই ডিরেকশনে বলছি সেই ডিরেকশনের থিকনেস, এটা বলছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য হিট ফ্লো, ঠিক আছে। সো এখানে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার ইকুয়েশনের মাইনাস সাইনটা কিভাবে আসলো সেটা। আচ্ছা, হ্যাঁ মাইনাস সাইনটা বলছি। আচ্ছা, একটা আমরা যেটা নরমালি কি হয়, আমরা থার্মোডাইনামিক্সে পড়ে আসছি, কোনো সিস্টেমে যদি হিট দেওয়া হয় তাহলে সেটা পজিটিভ, আর সিস্টেম থেকে যদি হিট চলে যায় তাহলে সেটা নেগেটিভ, এটা আমরা জানি। সো আমার এই সারফেস থেকে হিটটা চলে যাচ্ছে এই সারফেসে, সো এই রেসপেক্টে এটা হচ্ছে তোমার নেগেটিভ, কিন্তু আলটিমেটলি নেগেটিভ সাইনটা থাকবে না। যখন তুমি ডেল্টা টিটা ইউজ করবে তখন এই T2 মাইনাস T1 যদি করো, তখন আলটিমেটলি মাইনাস সাইনে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তখন আলটিমেটলি তোমার যদি প্লাস না লেখো, তখন তুমি করবা এই T1 মাইনাস T2 দিয়ে সবসময় করে ফেলবা, সো মাইনাস সাইনের আর ইস্যুটা আসে না। কিন্তু নর্মালি যেটা মাইনাস সাইনটা হলো ওই আসপেক্টে, যে আমরা হিটটা এই একটা বডি থেকে আরেকটা বডিতে চলে যাচ্ছে, মানে এখানে হিট সোর্স থেকে হিট কমে যাচ্ছে, ঠিক আছে কথা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আপনি বললেন স্যার ওই এরিয়াটা নিব হচ্ছে আমরা যে ডিরেকশনে যাচ্ছে, হ্যাঁ এই সারফেস, এই যে আমি এখানে যদি বলি এই সারফেস, কিন্তু স্যার দৈর্ঘ্য বরাবর যদি আমি নিই স্যার, তাহলে দৈর্ঘ্যের তো স্যার ইয়া থাকবে না, মানে থিকনেস তো থাকবে না, আমাকে প্রস্থ বরাবর নিতে হবে না থিকনেসটা, মানে আমার বুঝলি কথা। স্যার মানে ধরেন স্যার একটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে মানে ইয়া আমার হিটটা,
তো স্যার আমার থিকনেস তো স্যার থাকবে স্যার ওটার সাথে 90 ডিগ্রি করে না, মানে আমার হ্যাঁ, হয় হ্যাঁ। প্রস্থ বরাবর না হয় উচ্চতা বরাবর, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর কি আমার থিকনেস থাকবে? না দৈর্ঘ্য থাকবে, তুমি যেই দিকে নিচ্ছ। আমি তোমাকে তাহলে আরেকটা ছবি দেখাই, 1 মিনিট, আমি এটা স্টপ দিই, 1 মিনিট, আমি একটা দেখাই দিই। এটা দেখলে আমি মানে ওগুলো অত ডিটেলসে বলতে পারবো না, কারণ আমাদের চ্যাপ্টার ওয়ার্ক আসলে তখন আমরা আরেকটু ডিটেলসে বলবো। আহ, এক মিনিট। আচ্ছা, এখন দেখি এবার বুঝো কিনা, আমি তোকে এই ছবিটা দেখো, দেখা যায় স্ক্রিন? ইয়েস স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি দেখো, আমরা এই ধরনের অঙ্ক করবো ইনশাল্লাহ সময়ের সাথে সাথে। এই একটা বক্স বা একটা কিউবিক্যাল শেপের একটা দেখা যাচ্ছে এখানে। এই এ দিয়ে যেটা বোঝাচ্ছে এটা একটা লেয়ার, একটা ম্যাটেরিয়াল। তার সাথে এখানে বি এবং সি আছে, মানে এটা দুটা লেয়ার আছে মাঝখানে। এখানে সি ডি দিয়ে আরেকটা লেয়ার আছে। সো এটার থিকনেস হচ্ছে, এর থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার, বি এবং সি এর থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার, ডি এর থিকনেস হচ্ছে 4 সেন্টিমিটার। এদিকে কিন্তু আবার 6 সেন্টিমিটার আছে, হাইটও কিন্তু 6 সেন্টিমিটার আছে। এখন আমি তোমাকে বললাম সারফেসের টেম্পারেচার, এই সারফেসের, তারপরে এটা দেওয়া আছে যে 200 ডিগ্রি, এই সারফেসের টেম্পারেচার দেওয়া আছে 50 ডিগ্রি। সো হিটটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এইদিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে আমি থিকনেস কার নেব? এই ডিরেকশন থিকনেস নেব, আমি এই ডিরেকশন থিকনেস নেব। তাহলে এই ডিরেকশন থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার। কথা বুঝেছো? ইয়েস স্যার। এই ডিরেকশন থিকনেস হচ্ছে 2.5, এটা হচ্ছে 4। আর আমি তোমাকে যদি বলতাম না, হিটটা নিচের সারফেস আছে, এই সারফেসে হিটটা, এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে, নিচেরটা বটম সারফেসটা মনে করো 200 ডিগ্রি, তাহলে হিটটা যখন এদিক থেকে এদিকে যাবে, তখন থিকনেস কোন দিকে নেব? এটা নেব, এটা যে 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এদিকে যাবে। আমার কথা বুঝেছো? জি স্যার, জি স্যার। মানে তুমি হিটটা যে দিক থেকে ফ্লো করছে সেদিকে। তারপরে এই ডান পাশের ছবিতে দেখো, এখানে এরকম হিটটা এদিক থেকে এদিকে যাচ্ছে। মানে স্যার আমার ওই সারফেসটা 90 ডিগ্রি, হ্যাঁ, সরি পার্পেন্ডিকুলার থাকবে চিন্তা করতে হবে। আর সারফেস এরিয়া বলতে বোঝাচ্ছি এই সারফেস এরিয়া, এই যে এরিয়াটা আমার কাজটা যদি দেখা যায়, এই এরিয়াটা, এই হচ্ছে সারফেস এরিয়া। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই এরিয়াটা আমি কনসিডার করি, যে যতটুকু এরিয়া দিয়ে হিটটা ফ্লো করছে, যতটুকু এরিয়া দিয়ে হিটটা ফ্লো করছে সেটাকে আমরা বলছি। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, সো আমি জাস্ট অফ শেয়ার দিলাম আবার। স্ক্রিনটা আসছে কিনা একটু বলে আসছে না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা এই ইকুয়েশনে, তোমরা যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, তোমরা এই জায়গাটায় অনেকেই ভুল করো। ভুল হওয়ার কোনো কারণ নেই, তুমি একেবারে বেসিক জিনিস থেকে শুরু করো। তোমার এত, আমি তো বললাম ইকুয়েশনের অঙ্ক করার জন্য তোমার চার্ট দেয়া থাকবে, পরীক্ষা ইকুয়েশন দেয়া থাকবে। হ্যাঁ, তোমার ইকুয়েশন মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু জিনিসটা হচ্ছে যে তোমার বেসিক জিনিসটা তুমি নিয়ে রাখো। আমি এখানে তোমাকে যদি বলি এটার প্রত্যেকটার একক কি, ডেল টি বাই ডেল এক্স, এটার একক কি হতে পারে? এটা টেম্পারেচার, টেম্পারেচার পার মিটার বা টেম্পারেচার কি কেলভিন অথবা সেন্টিগ্রেড? কেলভিন পার মিটার। কেলভিন পার মিটার, তাই তো? কেলভিন পার মিটার। তাহলে এটার একক হয়ে গেল। এই এরিয়াটা কি? মিটার স্কয়ার। ইয়েস স্যার। হ্যাঁ, এই তাহলে এখন আমি যদি কিউ বলি, কিউ হচ্ছে কি, মানে তোমার কিউ হচ্ছে তোমার জুল পার সেকেন্ড যদি বলি পার ইউনিট টাইমে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এটা ওয়াট যদি চিন্তা করি, জুল পার সেকেন্ড তার মানে ওয়াট, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ওয়াট। তাহলে এখানে এই আমি যদি এটাকে মিটার স্কয়ার বলি আর এটাকে যদি কেলভিন পার মিটার বলি, তাহলে মিটার স্কয়ার মিটার চলে গেল। তাহলে কি হবে? এখানে ভাগ করলে কে এর একটা একক পাওয়া যাবে না, কেটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরেছি, কেটাকে বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। সো এখানে একটু খেয়াল করো, এই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে এই যে কে এককটা হচ্ছে ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন। ঠিক আছে? সেন্টিগ্রেড হতে পারে, কেলভিন হতে পারে, একই জিনিস। এবং কিউটাকে আমরা বলছি ওয়াট, এক্স হচ্ছে মিটার, এস হচ্ছে মিটার স্কয়ার। সো এই জায়গায় তোমরা যেন ভুল না করো। দেখা গেল যে এই কে এর মানের একক লিখতে গিয়ে পরীক্ষার সময় একটা ভুল করে বসেছে। এই ভুলগুলো যদি রিপিটেডলি হয়, তখন বোঝা যায় যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার না। আর একটা জায়গায় কোনো এক জায়গায় ভুল হলো, সেটা ধরে নিয়ে আমরা যে তুমি কোনো কারণে একটা ভুল করেছো, ভুল হতেই পারে।
কিন্তু তুমি যদি রিপিটেডলি অঙ্কের মধ্যে প্রত্যেক জায়গায় একই ভুল করতে থাকো, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমরা ধরে নিই তখন হয়তো তোমার কনসেপ্টটা আসলে ক্লিয়ার না। ঠিক আছে, তো এককগুলো একটু খেয়াল করবা সবসময়। এখানে এই এককটা হচ্ছে যে কি হচ্ছে ওয়াট, এ হচ্ছে টেম্পারেচার বা কেলভিন পার সেকেন্ড মিটার, আর এ হচ্ছে মিটার স্কয়ার, তার মানে কে এর এককটা আসবে ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমরা এটা দেখলাম এখানে, পরে আমাদের আবার লাগবে কে এর মানটা লাগবে। মানে কেটা কি বললাম? থার্মাল কন্ডাক্টিভিটি। আচ্ছা, এখন আমরা হিট ট্রান্সফার করতেছি, আমাদের কিছু কিছু জিনিস একেবারে নখদর্পণে রাখতে হবে, মানে এটা মানে ভুল যাতে কোনোভাবে না হয়। ভুল হওয়াটাই হচ্ছে দোষে, ভুল হওয়াটাই দোষে। হ্যাঁ, এবং থার্মাল কন্ডাক্টিভিটিকে এটা আমাকে জানতে হবে। এবার আমি ফাইনাল পরীক্ষায় কোশ্চেনটাও দিয়েছিলাম, থার্মাল কন্ডাক্টিভিটি বলতে আসলে তুমি কি বুঝো, ফিজিক্যালি আসলে কি। একটা জিনিস সংজ্ঞা জানা আর একটা ফিজিক্যালি জানা, দুটো কিন্তু ডিফারেন্ট। তুমি জানার চেষ্টা করো ফিজিক্যাল আসলে এটা কি বোঝায়। ঠিক আছে, আমরা এখন দেখি ফিজিক্যালি কি বোঝায়, তারপরে আমরা ডেফিনিশন দেখি। থার্মাল কন্ডাক্টিভিটি কে, এটা আমাদের যতগুলো থার্মাল কন্ডাক্টিভিটি চ্যাপ্টার অঙ্ক আসবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কে একেবারে A to Z আমি বলি, কে এর মান এই প্রত্যেকটা কন্ডাকশনের অঙ্কের ক্ষেত্রে তুমি পাবা। কেটা কি? ডিফাইন্ড অ্যাজ আ রেট অফ হিট ট্রান্সফার থ্রু এ ইউনিট থিকনেস, একক থিকনেসের মধ্যে দিয়ে, অফ দ্য ম্যাটেরিয়াল পার ইউনিট এরিয়া, সেই মধ্যে দিয়ে কি পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স তার হিসাবটা করা উচিত। মানে তুমি আবার যদি কেটাকে যদি এখানে রাখো আর সবগুলোকে যদি আরেক পাশে নিয়ে যাও, তাহলে কিউ থাকবে, এ থাকবে নিচে এই পাশে, তারপর ডেল টি বাই ডেল এক্স থাকবে। তার মানে কি বোঝাচ্ছি যে কেটাকে আমরা ডিফাইন করছি যে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে একক থিকনেসের মধ্যে এবং একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ টেম্পারেচার ডিফারেন্স, ইউনিট টেম্পারেচার ডিফারেন্স, এটাকে আমরা বলছি সংজ্ঞা হিসাবে কে। এখন এই প্র্যাকটিক্যালি আসলে আমরা ফিজিক্যালি কি মিন করি, ফিজিক্যাল কে এর মানটা দিয়ে মিন করা হয় অ্যাবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট হিট। তার মানে একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ হিট কন্ডাকশন করতে, পরিবহন করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে, এক জায়গা থেকে হিটটাকে আরেক জায়গায় যে নিতে পারবে, অ্যাবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, সেই তার ক্ষমতাটাকে আমরা বলছি আমরা কন্ডাকশন বা কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এখন কে এর মান একটা ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য একটা ভ্যালু আছে, এক এক ম্যাটেরিয়াল এক এক রকম। যার মান বড় তার একটা হিসাব, যার মান ছোট তার আর একটা হিসাব। কে এর মান যখন বড় হয়, হাই হয়, তখন আমরা বলি এটা গুড কন্ডাক্টর, আর কে এর মান যখন ছোট হবে তখন হচ্ছে পুয়ার কন্ডাক্টর, তার মানে ইনসুলেটর, যেটা আমরা নাম শুনি। হ্যাঁ, ইনসুলেটর যেটা, সেটা থার্মাল কন্ডাক্টিভিটি কম। তার মানে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আনতে চাও হিটটাকে খুব সহজে, তখন তুমি হাই থার্মাল কন্ডাক্টিভিটি যেটা আছে তাকে ইউজ করবে। আর তুমি চাচ্ছ না এখানে হিট আসুক, তুমি চাচ্ছ না এখানে হিট আসুক, তখন তুমি কি করবে, কি পুয়ার কন্ডাক্টিভিটি যেগুলো ম্যাটেরিয়াল আছে বা যেগুলো সাবস্টেন্স আছে তাকে দিয়ে তুমি এটা ইউজ করবে, ইনসুলেটর টাইপের ইউজ করবে, তখন হবে কি হিটটা আসবে না। তাহলে কি হলো ঘটনাটা, যেমন আমি তো গতকালকে বা লাস্ট ক্লাসে বলেছি ফ্রাই প্যানের কথা বলেছি, ফ্রাই প্যানের মধ্যে তোমার ফ্রাই প্যানের মধ্যে যেখানে মানে তুমি ভাজতেছো বা তেল দিয়ে গরম করছো, হোয়াট এভার রান্না করছো, তার মানে তুমি চাচ্ছ এখানে হিটটা যেন চুলা থেকে খুব দ্রুত এখানে আসে, আমার খাবারটা যাতে তাড়াতাড়ি রান্না হয়, হোয়াট এভার, এই ধরনের একটা ইয়েতে। আবার এট দ্য সেম টাইম তুমি যখন হ্যান্ডেল ধরছো রান্না করার জন্য বা কিছু করার জন্য, কাজ করার জন্য, তুমি চাচ্ছ না যে তোমার এই হ্যান্ডেলটার মধ্যে কোনো হিট আসুক। তাহলে দুটো ডিফারেন্ট, এক জায়গায় আমি হিট ইউজ করবো খুব গুড কন্ডাক্টর যেখানে কে এর মান অনেক বেশি, ওই ধরনের ম্যাটেরিয়াল, আবার ওখানে হ্যান্ডেলের জন্য আমি ইউজ করবো এমন কিছু যাতে আমার তোমার লো কন্ডাক্ট। তাহলে এই ধরনের ম্যাটেরিয়াল আমাকে চুজ করতে হবে। তার মানে আমাকে যখন আমি প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাব, আমার এই আইডিয়াটা থাকতে হবে যে কোন ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বেশি আর কোন ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি কম। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই জানো, হ্যাঁ, যে কোন কোনটার বেশি কম আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা দেখি। তার মধ্যে যেমন দেখো ডায়মন্ডের হচ্ছে সবচেয়ে বেশি, যত ম্যাটেরিয়াল আছে তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে ডায়মন্ড, তার হচ্ছে প্রায় 2900, মানে এক্সেপশনালি হাই। তারপরে যে আছে সে হচ্ছে কপার। কপারটা আমরা নর্মালি অ্যাভেলেবল আমরা ইউজ করি বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য, কাজের জন্য, সেটা হচ্ছে কপার। এটা হচ্ছে কে এর মান হচ্ছে 401 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার যেমন আমরা ইউজ করি তার হচ্ছে 0.613, উডের হচ্ছে 0.026। তো তুমি দেখবে যে কোনো কোনো ফ্রাই প্যানে উড ইউজ করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা উড ইউজ করি বিভিন্ন রকমের, যাতে সরি উড কি বলে উডেরটা হচ্ছে আরো কম, উডেরটা আরো কম, সরি আমি কি বলি, উডেরটা হচ্ছে 0.03 এর কাছাকাছি বা 0.2 এর কাছাকাছি। ওয়াটারে হচ্ছে 0.6, এয়ারের হচ্ছে 0.026। ঠিক আছে, এই ধরনের ম্যাটেরিয়াল আমরা বিভিন্ন রকম ইউজ করি যখন আমাদের এই যখন যেভাবে পার্টটা ছিল। এবং একটা জেনারেল ডে যদি আমরা কনক্লুশন ড্র করি, কন্ডাক্টিভিটি কে এর মানটা সেটা হচ্ছে মেটালের জন্য সবথেকে সবসময় বেশি পাওয়া যায়, লিকুইডের জন্য সবথেকে তোমার কি বলে
কম, গ্যাসের জন্য সবচেয়ে কম। এই হচ্ছে স্যার, general- হ্যাঁ এক্ষেত্রে সলিড তো স্যার সলিড হিসেবে একটা ইনসুলেটর হতে পারে না? সলিড কোন ইনসুলেটর যেমন হ্যাঁ উডের কথা বলেন, হ্যাঁ উড একটা তাহলে অনেক তো সময় সেটা তো লিকুইডের থেকে কম। হ্যাঁ সেটা হতে পারে, সেটা আলাদা। ইন জেনারেল কথা বলছি, ইন জেনারেল কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে, আমি উডেরটা একটু দেখে তোমাকে বলি, তাহলে আমি আসছি চলো না। স্যার এর ক্ষেত্রে তো স্যার উড তো আর মেটাল না, আপনি তো যেহেতু বলছেন মেটাল হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সেটা আসতেছি, উডেরটা আমি তোমাকে পরে বলতেছি। এখানে মানে যেটা হচ্ছে যে আমরা ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারি, যেখানে হিটটা খুব সহজে আসবে না। হ্যাঁ, উড অনেক পারপাস ইউজ হয়, হ্যাঁ, হিট ট্রান্সফারের ক্ষেত্রে অনেক জায়গায় ইউজ হয়, সেটা সরি। হ্যাঁ, আমি আসতেছি এটা। তাহলে আমরা এই ধরনের ম্যাটেরিয়ালের জন্য আমরা চিন্তা করি যে কে এর মানটা হচ্ছে, উডের আরেকটা হিসাব হচ্ছে কি, আরেকটা আমরা যুক্ত করে দেবো। একটা হচ্ছে কন্ডাক্টিভিটি, এটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে যে প্রপার্টিজ আছে আমাদের, সেটা হচ্ছে যে কত ফাস্ট মুভ করে, হিটটা কত দ্রুত মুভ করছে, মানে ফাস্টেস্ট। কন্ডাক্টিভিটি একটা জিনিস, একটা হচ্ছে আরেকটা হিট কত দ্রুত প্রপাগেট করতে পারে, এক জায়গা থেকে হিটটা আরেক জায়গায় যাবে। সেক্ষেত্রে উডটা হচ্ছে সবচেয়ে সুইটেবল, যেটা খুব স্লোলি মুভ করে, সময় লাগে, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো আর কি। যাই হোক, তো এখানে আমি যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মেটালের ক্ষেত্রে, সরি কন্ডাক্টিভিটির ক্ষেত্রে সলিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি, দেন লিকুইড, দেন গ্যাস। এখন যার বেশি আর যার কম, কারণটা কি সেটাও একটা ফ্যাক্টর। কেন সলিডে বেশি, কেন লিকুইডে কম, কেন গ্যাসে আরো কম, এটা একটা ফ্যাক্টর। তো এইটার একটু যদি এক্সপ্লেনেশন দেই, যে কন্ডাক্টিভিটি দ্যাট মিনস কে লিকুইড এবং গ্যাস। লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে যেভাবে হয় এনার্জি ট্রান্সফারটা, যেভাবে হয় কাইনেটিক এনার্জি, আমরা গ্যাসের কাইনেটিক এনার্জি আমরা জানি। কাইনেটিক এনার্জি যেটা লিকুইডে আছে, এটা নর্মাল তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে। সেটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন অফ দ্য মলিকুল, ভাইব্রেশনাল মোশন, আর হচ্ছে রোটেশনাল মোশন। মানে পার্টিকেল বা মলিকুলগুলো এই ধরনের মলিকুল মোশন থাকে, একটা ট্রান্সলেশনাল, আর হচ্ছে ভাইব্রেশনাল, আর হচ্ছে রোটেশনাল। এই মুভমেন্টের কারণে এই এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। এবং যখনই দুটো মলিকুল হিট করবে তখন হাই যে চার্জটা আছে কাইনেটিক এনার্জি, সেখান থেকে লো যেটা আছে তার মধ্যে হিটটা ট্রান্সফার হয়ে চলে যাবে, ঠিক আছে? সো কাইনেটিক এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য হাই এনার্জেটিক মলিকুল টু দ্য লো এনার্জেটিক মলিকুল, মানে লো টেম্পারেচার, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, এইভাবে হিটটা ট্রান্সফার হতে থাকে। তাহলে আমরা যদি একটু কনক্লুড করি এখানে, যে বেটার হিট ট্রান্সফারের জন্য আমাদের কি লাগবে, যে লিকুইড অথবা এর ক্ষেত্রে হায়ার টেম্পারেচার অফ দ্য মলিকুল যদি হয় তাহলে হিট ট্রান্সফারটা বেশি হবে। ফাস্টার মলিকুল মুভ যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে। এবং হায়ার মলিকুল নাম্বার অফ পলিউশন যদি হয়, বেশি পরিমাণ যদি পলিউশন যদি বাড়ে হয়, তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা বাড়তে পারে। এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। এখন গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, আমরা গ্যাসের কাইনেটিক এনার্জির সূত্র থেকে যদি দেখি, সেই ক্ষেত্রে আমাদের যেটা আসে সেটা হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি বাড়ে। এবং গ্যাসের ক্ষেত্রে মলিকুলার লেভেলে, মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি কমে, ঠিক আছে? মলিকুলার লেভেলে, মলিকুলার লেভেলে যেটা হয় যে ফ্রি অ্যাটমের ব্যাপার আছে এখানে। ফ্রি অ্যাটমের ব্যাপারের কারণে তোমার এই এনার্জিটা কমে যায় মলিকুলার ওয়েট বাড়ার সাথে। তো টেম্পারেচার বাড়লে নর্মালি কে এর মান বাড়বে, আর মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কে এর মান কমবে। এটা হচ্ছে নর্মালি গ্যাসের ক্ষেত্রে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর স্যার কে মানে তো স্যার থার্মাল কন্ডাক্টিভিটি, হ্যাঁ, মানে definitely. এখানে আমার কন্ডাকশন হবে। হ্যাঁ। So, স্যার এই বেটার হিট ট্রান্সফারের ক্ষেত্রে এখানে একটা শর্ত হচ্ছে যে মলিকিউল মুভ করবে ফাস্টার। তো স্যার মুভ করলে তো এটা মানে কন্ডাকশনে তো আর থাকছে না, হ্যাঁ। একটা জায়গায় স্টিল থেকে ভাইব্রেট হ্যাঁ গুড, ভেরি গুড কোশ্চেন। এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ ডিটেইলস। আচ্ছা, ফ্রি পাথ জোন জানো তো? ফ্রি পাথ গ্যাস ডাইনামিক্স এর ক্ষেত্রে পড়ে আসছো, মানে ইন্টারমিডিয়েট লেভেল। ফ্রি পাথ, একটা মলিকুল যখন আরেকটা মলিকুলকে হিট করে তার মধ্যবর্তী একটা ডিসটেন্সে কভার করে। জি স্যার, জি। হ্যাঁ, কভার করে। মলিকুল যখন সে মিন ফ্রি পাথ যেটা আছে সেই পাথে, তখন কিন্তু এনার্জি আবার ডিসিপেট হয়। জি স্যার, জি। হ্যাঁ, এনার্জিটা ডিসিপেট হয়। হ্যাঁ, তো ওই ডিসিপেটের কারণে তোমার ওই এনার্জিটা তোমার যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না। গ্যাসের ক্ষেত্রে যে মলিকুলগুলো যে র্যান্ডমলি মোশন করছে, তার মানে এক একটা মলিকুলগুলো কিন্তু অনেকটা দূরে দূরে থাকে। জি। সলিড ক্ষেত্রে কি কম্প্যাক্ট অবস্থায় থাকে। কম্প্যাক্ট। হ্যাঁ, তাহলে কম্প্যাক্ট অবস্থায় যখন সে এনার্জি লেভেলটা বেশি আছে, যখন কাছাকাছি আছে আরেকটা মলিকুল, তখন কিন্তু হিটটা চলে যাবে। যখন সে অনেক দূরে আছে তখন এই হিটটা কিন্তু হয়ে যেতে পারে, কারণ ওই মিন ফ্রি পাথে মানে ডিসিপেট হয়ে যায়। আচ্ছা, জি কথা বুঝেছো? জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। এলো এটা। এই কারণে কি মানে গ্যাস লিকুইডে কম হচ্ছে স্যার, এটা হ্যাঁ গ্যাসের ক্ষেত্রে আরো কম হচ্ছে, লিকুইডে কম, গ্যাসের ক্ষেত্রে আরো কম। সেটা কি ডিসিপেশনের কারণে? হ্যাঁ, ডিসিপেশন হচ্ছে। আচ্ছা, যে ফাস্টার মুভিং যেটা কন্ডিশন ছিল হ্যাঁ, সেটা কি ভাইব্রেশন এখন মোশন তো তোমার এটা তো একটা ক্রাইটেরিয়া। এখন পলিউশন বাড়লেও তো হবে, মলিকুলার মুভমেন্ট ফাস্টার হলেও হবে,
আবার হাই টেম্পারেচার হলেও হবে। কিন্তু জিনিসটার টোটাল তো অপটিমাইজেশন, মানে কোন জায়গা থেকে ম্যাক্সিমাম, যখন তুমি এনার্জি লেভেল বাড়ছে, যখন একটা খুব কম্প্যাক্ট অবস্থায় আছে, মলিকুলগুলো খুব কাছাকাছি, তখন যে হিটটা, যে এনার্জিটা আছে, সেটা খুব সহজে পাশেরটাতে সে দিতে পারে। কিন্তু যখন সে অনেক র্যান্ডমলি অনেক দূরে দূরে আছে, তখন কিন্তু সেই হিটটা সহজে সে ক্যারি করতে পারে, যেতে যেতে তার কিছু এনার্জি লস হয়ে যায়। মানে স্যার ওই মলিকিউলস এর মধ্যে যে গ্যাপ হ্যাঁ গুলো হ্যাঁ থাকে, হ্যাঁ ওই হ্যাঁ গ্যাপ গুলা লস করে ফেলে। হ্যাঁ লস, হ্যাঁ, মানে এনার্জি ওখানে মলিকুল কলিশনের ক্ষেত্রে তুমি পাচ্ছ, কিন্তু সংখ্যা পাচ্ছ ঠিকই, কিন্তু তোমার এনার্জি যেটা ক্যারি করতেছে সেটা পরিমাণ তো কমে যাচ্ছে। ঠিক আছে কথা? হ্যাঁ, জি স্যার, গ্যাপের কারণে। লিকুইডের ক্ষেত্রে স্যার যেটা একটা হচ্ছে, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার মেটাল যখন স্যার লিকুইড ফেসে চলে যায় তখন স্যার এটার কন্ডাক্টিভিটি কিরকম হয়? মেটাল যখন লিকুইড ফেসে হ্যাঁ চলে হ্যাঁ যায় হ্যাঁ জি স্যার, হ্যাঁ, ওইটা তখন ওইটা এটার হ্যাঁ কন্ডাক্টিভিটি কিরকম? হ্যাঁ হ্যাঁ, কন্ডাক্টিভিটি তখন ওই যে কমে আসে। লিকুইড যখন গ্যাস হবে তখন কন্ডাক্টিভিটি কমে আসবে। মানে ওইটা সলিড স্টেটে যা ছিল ওইটা লিকুইডে হ্যাঁ আসলে হ্যাঁ তখন কমে যাবে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি কমে যাবে, মলিকুলার লেভেলে কমে যাবে। ঠিক আছে। এরপর আমরা লিকুইডের ক্ষেত্রে যদি দেখি যে মলিকুলগুলো তখন গ্যাসের থেকে একটু ক্লোজলি রিলেটেড থাকে, কাছাকাছি থাকে, তখন সেক্ষেত্রে এই এনার্জিটা বেটার ট্রান্সফার হয়, এবং সেক্ষেত্রে স্ট্রঙ্গার ইন্টারমলিকুলার ফোর্স ফিল্ডের কারণে এই হিট এনার্জিটা ইজিলি ট্রান্সফার হতে পারে। এবং সেক্ষেত্রে আরেকটা ইস্যু এখানে আছে যে টেম্পারেচার যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি কমতেছে। টেম্পারেচার বাড়লে থার্মাল কন্ডাক্টিভিটি কমতেছে লিকুইডের জন্য, এবং মলিকুলার ওয়েট যত বাড়ে তখন এটা হচ্ছে এই স্পেসের কারণে, কম্প্যাক্টনেসের কারণে এই জিনিসগুলো হচ্ছে গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে। তোমরা একই জিনিস ফ্লুইড মেকানিক্সে ভিসকোসিটির ক্ষেত্রে পড়ে আসছো, ভিসকোসিটি পড়ে আসছো যে গ্যাস এবং লিকুইডের ভিসকোসিটি কিন্তু একই রকম না, যে টেম্পারেচার বাড়লে লিকুইডের ভিসকোসিটি কম থাকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আবার ভিসকোসিটি বাড়তে থাকে। হ্যাঁ, ফ্লুইড মেকানিক্সে হ্যাঁ এই ধরনের ইন্টারমলিকুলার এই রিলেশন বা আসপেক্ট গুলোর কারণে এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়। ঠিক আছে। আর এখানে দেখা যাচ্ছে লিকুইডের মধ্যে মার্কারি এবং সোডিয়াম এগুলোর মধ্যে মোটামুটি থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, এগুলো তোমার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ হয়। এক্সেপশনাল একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ওয়াটার, যেটা সব জায়গায় আমরা দেখি ওয়াটারের এক্সেপশনাল কিছু প্রপার্টিজ, সেটা হচ্ছে যে ওয়াটারেরটা টেম্পারেচার বাড়লে থার্মাল কন্ডাক্টিভিটি বাড়ে, দেন গ্র্যাজুয়ালি আবার কমতে থাকে। হ্যাঁ, এটা টেম্পারেচার উপর ডিপেন্ড। আমি যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাই, এখানে এই গ্রাফটা যদি দেখো, এই গ্রাফের মধ্যে এই হচ্ছে গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে এর আস্তে গ্র্যাজুয়ালি থার্মাল কন্ডাক্টিভিটি কে বাড়বে, লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে এটা কমবে। স্পেশাল ওয়াটার আছে যেটা বাড়বে এবং পরে কমবে, এটা হচ্ছে শুধুমাত্র ওয়াটার। সলিড আমি আসতেছি, সলিডে গ্র্যাজুয়ালি টেম্পারেচার বাড়লে এটা কমবে, আমরা দেখাবো। সলিডের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে তোমার এই ল্যাটিস, যেটা ভাইব্রেশন, ল্যাটিস বলতে আমরা বুঝাচ্ছি, দেখো যে ভাইব্রেশনাল মোশন অফ দ্য মলিকুলস পজিশন আর রিলেটিভলি ফিক্সড, তার মানে একটা পজিশনে সেখানে থেকে সে ভাইব্রেশন করা শুরু করতে ইন পিরিয়ডিক ম্যানার, এটাকে আমরা বলছি ল্যাটিস। এই ল্যাটিস যে ভাইব্রেশনাল ওয়েভটা হবে, তার মাধ্যমে হিটটা বা এনার্জিটা ট্রান্সফার হতে থাকবে। তার সাথে আরেকটা যেটা হতে পারে, ফ্রি ফ্লো অফ ইলেকট্রন, কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রন মুভ করে ফ্রিলি, সেই ফ্রি কারণে তোমার এই এনার্জিটা ট্রান্সফার করা শুরু করে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল সলিডের জন্য। আর অ্যালয়ের ক্ষেত্রে আমরা যেটা জানি, যেহেতু আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, আমরা অ্যালয় সম্পর্কে জানি অনেক কিছু। অ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালয়ের ক্ষেত্রে সবসময় থার্মাল কন্ডাক্টিভিটি লোয়ার, অলওয়েজ লোয়ার। তার সাথে যে বেস যে ম্যাটেরিয়াল গুলো থাকে তার থেকে লোয়ার, ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল যে তার থেকে লোয়ার। যেমন মনে করো যে কপার, তার থার্মাল কন্ডাক্টিভিটি 401, নিকেল যেটা আছে সেটা হচ্ছে 91। কিন্তু এই দুটো সমন্বয়ে যে অ্যালয় যে কনস্ট্যান্ট যেটা আছে, অ্যালয় যদি হয় যার মধ্যে 55% কপার থাকতে পারে, 45% নিকেল থাকতে পারে, তার থার্মাল কন্ডাক্টিভিটি কমে যায়। ঠিক আছে। আর একই অবস্থা তোমার স্টিলের জন্য। ঠিক আছে, স্টিলের হয়তো এখানে 83। কেন স্যার? এখন এটা হয়তো তুমি যখন মলিকুলার লেভেলে আসো, যে দুইটা অ্যালয় মানে কি, অ্যালয় মানে কি দুটো মেটাল মোর দেন ওয়ান, ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল, কিন্তু এরা তোমার যদিও আমরা একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকে, হোমোজেনিয়াস থাকে, কপার আছে, কিন্তু এটা কি নন হোমোজেনিয়াস ম্যাটেরিয়ালটা যখন অ্যালয় হয়ে যায় তখন নন হোমোজেনিয়াস, মানে কপারের পরে আবার নিকেল আছে, নিকেলের পরে আবার কপার আছে। তার মানে এই যে এনার্জিটা প্রতিনিয়ত বাধাগ্রস্ত, তার মানে যে টেম্পারেচারের যে ফ্লোটা সেটা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে, প্রতিনিয়ত সে বাধাগ্রস্ত। কারণ এই যে মলিকুলার যে ডিস্টেন্স, মলিকুলার যে গ্যাপ বা আলাদা যে ভাইব্রেশন বা অনেক আসপেক্ট যেগুলো, সেগুলো সবই মোটামুটি ডিফার করে এই অ্যালয়ের ক্ষেত্রে। হোমোজেনিয়াস হলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, হোমোজেনিয়াস হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা অ্যালয়ের ক্ষেত্রে এটা কম আসে। স্যার হ্যাঁ
স্যার ফ্রি ফ্লো অফ ইলেকট্রনের ব্যাপারটা একটু বলবেন স্যার, মানে ইলেকট্রন তো মানে কারেন্ট কন্ডাক্ট করে, আবার ওটা হিটও একসাথে একের সাথে হ্যাঁ কন্ডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এখন মলিকুলার লেভেলে মনে করো যে ফ্রি ইলেকট্রন তো মুভ করে, কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে না ইলেকট্রন মুভ করে, একটা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে চলে যাচ্ছে, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে চলে যাচ্ছে, ঠিক আছে? এই ফ্রি ইলেকট্রন মুভমেন্ট যেগুলো হয় সেই ক্ষেত্রে তোমার এনার্জি হতে পারে, সেটা বলছি পার্টিকুলার কেসে। এরপরে এই জিনিসটা আমার একটু বোঝানোর ব্যাপার আছে, থার্মাল কন্ডাক্টিভিটি যেমন একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, আরেকটা ইস্যু হচ্ছে তোমার এই যে থার্মাল ডিফিউজিভিটি। থার্মাল ডিফিউজিভিটি এগুলো প্রত্যেকটা টার্ম মানে এমন ভাবে জানবে যাতে তোমার আর কোনো ভুল না হয়, কনসেপচুয়ালি যেন কোনো ভুল না হয়। থার্মাল ডিফিউজিভিটি এখানে দেখো আমরা স্পেসিফিক হিট বা সিপি আমরা জানি, সিপি বলতে হচ্ছে স্পেসিফিক হিট, এটাকে এখন হচ্ছে জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এর সাথে যদি আমরা রো গুণ করে দেই তখন এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি, ঠিক আছে? এটাকে আমরা বাংলা যেটা পড়েছি তাপ ধারণ ক্ষমতা, ইলেকট্রিক বা ইন্টারমিডিয়েট পরিবেশের তাপ ধারণ ক্ষমতা, সিপি। এটা সিপি যেটা হচ্ছে পার ইউনিট মাসের ক্ষেত্রে ধরা হচ্ছে, আর রো সিপি যেটা বা তাপ ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি যেটা হচ্ছে পার ইউনিট ভলিউমে ধরা হচ্ছে। একটা পার ইউনিট মাস আর একটা হচ্ছে পার ইউনিট ভলিউম, এই হচ্ছে দুটো জিনিস। এখন এরপরে আমরা যেটা দেখি থার্মাল ডিফিউজিভিটি, এটা হচ্ছে আলফা। আলফাকে আমরা প্রকাশ করি হিট কন্ডাক্টেড, যেটা হিট কন্ডাকশন হচ্ছে সেইটা, আর হিট যতটুকু স্টোর করতে পারছে, দুটো রেশিও। হিট যে কন্ডাক্ট করছে সেটা হচ্ছে হিট কন্ডাক্টিভিটি কে থেকে আসছে, আর হিট যেটা স্টোর করতে পারবে ক্যাপাসিটির মাধ্যমে সেটা হচ্ছে রো সিপি। এই দুইটার ভাগফলকে বলা হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি। এটা লেখা হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা লেখা হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা মানে কি স্যার যতটুকু স্টোর আছে তার মধ্যে কতটুকু কন্ডাকশন হবে? হ্যাঁ, তুমি কি পরিমাণ হিট স্টোর করতেছো আর কি পরিমাণ সে কন্ডাক্ট করতে পারছে এটার উপর বেসিস করে যেটা সেটা ডিফিউজিভিটি। এটা দ্বারা যেটা মিন করে, এটা হলো আসল যে হায়ার ভ্যালু অফ আলফা যেটা হয়, ইট মিনস করে যে ফাস্টার প্রপাগেশন অফ হিট টু দ্য মিডিয়াম। তার মানে তুমি এক পাশে রাখলে হিটটা, তুমি মনে করো একটা অ্যালুমিনিয়াম রড বা একটা রড আছে, রডের এক পাশে তুমি গরম করলে সেটা ওখান থেকে এই পাশে আসতে কত দ্রুত আসতে পারবে এটা ডিপেন্ড করবে হিট ক্যাপাসিটি, থার্মাল ডিফিউজিভিটি, কত ফাস্ট আসছে মুভ করছে, ঠিক আছে? স্যার এটা কি স্যার এফিশিয়েন্সির মতো অনেকটা? না না, এফিশিয়েন্সি না, এটা এফিশিয়েন্সি। কত ফাস্ট কন্ডাকশন কত বেশি হচ্ছে এটার উপর। তো হিটটা দেখো, হিট মানে কি এনার্জি, হিট বলতে এনার্জি, খুব সিম্পল ওয়েতে যদি এনার্জি, এনার্জিটা তুমি এক জায়গায় দিলা আরেক জায়গায় আসবে, সে কত দ্রুত আসবে, সে স্লো আসতে পারে, সে দ্রুত আসতে পারে, জি স্যার, ঠিক আছে? সে কত দ্রুত, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে সিলভারের আলফার মান হচ্ছে 149, উডের কথা বলছিলাম, উডেরটা হচ্ছে তোমার 0.13 × 10⁻⁶, হ্যাঁ, এটা হচ্ছে 149 × 10⁻⁶, এটা হচ্ছে 0.13। তার মানে উডের সহজে হিটটা আসবে না, হিটে তার হিট প্রপাগেট করার ক্ষমতা কম, তার হিট প্রপাগেট করার ক্ষমতা, ইয়েস স্যার, বুঝতে ঠিক পারছি। আছে? তার মানে সে অ্যাবজর্ব করতে পারছে, মানে তার মানে কি, তুমি দেখো সে যা হিটটা তুমি দিচ্ছ সে নিজের মধ্যে স্টোর করে রাখতেছে, সে সহজে ছাড়তেছে না, মানে অনেক স্লো হবে জিনিসটা। হ্যাঁ দেখো, হিট কন্ডাক্টেড আর হিট স্টোর, তার মানে সে স্টোর করে রাখতে পারছে বেশি, উপরের মানটা কম নিচের মানটা বেশি। তুমি যদি আলফার মান যদি কম হয়, কম মানে কি উপরের ভ্যালুটা কম নিচের ভ্যালুটা বেশি, তার মানে এই ভ্যালুটা যত বেশি হবে আলফার মান তত কমবে, মানে সে হিট স্টোর করে রাখতে পারছে, সে ছাড়তেছে না সহজে, ফ্লো করার বা প্রপাগেট করার টেন্ডেন্সি নেই, এটা হচ্ছে তখন আলফার মানটা ছোট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যে কত দ্রুত, এখন তোমার যদি আমরা কোনো হিসাবের ক্ষেত্রে দেখি যে আমার ফাস্টটা দরকার, গরমটা হতে হবে তাড়াতাড়ি হতে হবে, ঠান্ডা করতে হবে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, এই ধরনের যদি আসপেক্ট আসে তখন আমরা কিন্তু এই ধরনের ম্যাটেরিয়াল নেওয়ার চিন্তা করি, ঠিক আছে? যে আমি কোন ধরনের ম্যাটেরিয়াল নিলে আমার এই আসপেক্টটা ফুলফিল করে, তাহলে এটা হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি, যেখানে আমরা দেখবো যে কোন ম্যাটেরিয়াল কত দ্রুত হিটটাকে প্রপাগেট করতে পারে এক জায়গা থেকে কোন ম্যাটেরিয়াল ভিতর দিয়ে। স্যার ইন জেনারেল কে এর ভ্যালু যেটার বেশি হবে ওটার আলফাও বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ, না নট নেসেসারি, সিপির এটা সিপির উপর ডিপেন্ড করতেছে। তার মানে এখন মনে করো ডেনসিটি তো একটা ফ্যাক্টর, ডেনসিটি একটা প্রপার্টি। এখন একটা অ্যালুমিনিয়াম যদি বলো আর তোমার আয়রন বলো বা প্লাস্টিক বলো, তার তো ডেনসিটি সেম না, জি স্যার। তাই না? তার মানে আলটিমেটলি প্রত্যেকটা তাপ ধারণ একটা ক্ষমতা আছে, সেই পার ইউনিট ভলিউম দেখো আবার সংখ্যাটা দেখো, এই যে রো ইনটু সিপি জুল পার মিটার কিউব, তার মানে প্রতি একক মিটার কিউবে সে কি পরিমাণ হিটটাকে সে স্টোর করতে পারতেছে 1 ডিগ্রি বাড়ানো। স্পেসিফিক হিটটা তো কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ, এটা তো সবই কনস্ট্যান্ট, এটা রো কনস্ট্যান্ট, সিপিও কনস্ট্যান্ট পার্টিকুলার ম্যাটেরিয়াল।
তার মানে আলটিমেটলি এই যে হিট ক্যাপাসিটি এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম ভ্যালু। তার মানে সবগুলো টার্মই দেখতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি যখন হিসাব করব তখন আমি দেখবো যে আসলে ম্যাটেরিয়াল যখন চুজ করবো তখন আমাকে হিসাব করতে হবে কে এর মান কত, একটা সেম টাইম আলফা দেখবো, একটা সেম টাইম আমি সিপি দেখবো, বহু রকমের হিসাবগুলো দেখে তারপরে জেনারেলি আমরা যেটা হচ্ছে কে এবং আলফাটা খুব সহজেই আমাদের আইডেন্টিফাই করা সম্ভব হয় যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে। স্যার হ্যাঁ স্যার যদি ডিফারেন্ট মিডিয়াম হয় তাহলেও কি এটা থার্মাল ডিফিউজিবিলিটির আন্ডারে পড়বে? ডিফারেন্স মিডিয়াম বলতে স্যার যেমন সলিড থেকে স্যার এয়ারে হলে স্যার ওটাও কি থার্মাল ডিফিউজিবিলিটির আন্ডারে পড়বে? না 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 না, ওটা আলাদা। আমরা তো জাস্ট একটা ম্যাটেরিয়াল, আমরা একটা ম্যাটেরিয়াল চিন্তা করছি, আমরা সলিড কাঠের কথা চিন্তা করছি। অ্যালয় হলে হ্যাঁ অ্যালয়ের ক্ষেত্রে তুমি এটা হিসাব করবে, হিট স্টোরটা হিসাব করে তারপর তুমি আলফাটা হিসাব করবে, অসুবিধা কি? সেখানে কিন্তু ম্যাটেরিয়ালের সিপিটা ডিফারেন্ট হবে না? হ্যাঁ অবশ্যই সিপি ডিপেন্ড হবে, এটা তো তুমি এক্সপেরিমেন্ট করে বের করতে পারো, সিপি কত, এক্সপেরিমেন্ট করে বের করতে পারো ডেনসিটি কত, এক্সপেরিমেন্ট করে বের করতে পারো থর্মাল কন্ডাক্টিভিটি কত, সেখান থেকে তোমার আলফা। জি স্যার। ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে বের করা হয়। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টাল সেশনে দেখানো হবে। জি স্যার। গেল এটা গেল, তাহলে আমরা এইটুকু আসলাম। এরপর কনভেকশন। তুমি যেটা একটু আগে তোমার ফ্রেন্ড বললো একজন মাঝখান থেকে যে বললো স্যার এয়ারের সাথে হবে কিনা, এয়ারের সাথে না, ওইটা পুরোটা কনভেকশন। সলিড থেকে গ্যাস, সলিড থেকে লিকুইড যখন হিটটা যাচ্ছে তখন আমরা এটা বলছি কনভেকশন। ঠিক আছে, কনভেকশন ডিফারেন্ট ইস্যু চলে আসে। কনভেকশন সম্পর্কে যেটা একটু আগে বলেছি বা গতকালকেও লাস্ট ক্লাসে বলেছি, যেটা হচ্ছে আমরা বাংলা বলেছি পরিচলন, যেখানে লিকুইডের বা গ্যাসের একটা মোশন থাকে। এখানে বলছে যে কনভেকশন ইজ দ্য মোড অফ এনার্জি ট্রান্সফার বিটুইন দ্য সলিড সারফেস এন্ড অ্যাডজেসেন্ট লিকুইড অফ গ্যাস দ্যাট ইজ ইন মোশন। দ্যাট ইজ ইন মোশন, যদি মোশনে না থাকে, স্ট্যাগনেশন থাকে, তাহলে কন্ডাকশন। আর যেহেতু মোশনে থাকবে তখন আমরা এটা বলছি কনভেকশন। সেটা কার সাথে কার? সলিড সারফেস এন্ড অ্যাডজেসেন্ট লিকুইড অথবা সলিড সারফেস এন্ড অ্যাডজেসেন্ট গ্যাস। ঠিক আছে, তার মানে তুমি দেখো, একটু খেয়াল করে দেখো যে কনভেকশন হওয়ার জন্য কিন্তু সলিড অবশ্যই জরুরি। কনভেকশন হওয়ার জন্য সলিডটা কিন্তু অবশ্যই জরুরি, কারণ যেখান থেকে তোমার হিটটা আসছে। স্যার অনলি লিকুইড অর অনলি গ্যাস? অনলি লিকুইড, অনলি গ্যাস মানে শুধু কি বোঝাচ্ছ? মানে স্যার মানে সলিড সারফেসটাকে কনসিডার না করলে কি এটা কনভেকশন বলতে পারবো না? মানে না, আমরা যে কনভেকশন যে এনার্জি ট্রান্সফার করছি, আমরা যত ধরনের কাজ করি, ঠিক আছে, হিটটা আসবে কোথা থেকে? একটা সলিড সারফেস থেকে আমরা হিটটা দিই। জি স্যার। জি স্যার। সলিড, তুমি সেটা হিটার হোক, সেটা তোমার বয়লিং, যেটা যত কিছু বলো, ফেনোমেনা যত কিছু আছে সেগুলো তোমার সলিড সলিড লাগবে। সেক্ষেত্রে এটাকে আমরা ইজিলি ডিফাইন করতে পারি। তার মানে কনভেকশন যখন আমরা ডিফাইন করি তখন আসলে কম্বিনেশন অফ কন্ডাকশন অ্যান্ড দ্য ফ্লুইড মোশন, যেটা হচ্ছে কনভেকশন আমরা করছি। তাহলে কনভেকশন যেটা কম্বিনেশন অফ কন্ডাকশন হতে হবে, তার সাথে ফ্লুইড মোশন। সো কন্ডাকশনের জন্য যেটা হচ্ছে, যেটা বললাম যে একদম অ্যাডজেসেন্ট যে লেয়ারটা থাকে, যে হট ব্লক আছে, যে হট ব্লক যেটা আছে, এই ব্লকের মনে করি এটা টেম্পারেচার বেশি, এটা টেম্পারেচার টিএস সারফেসের টেম্পারেচার, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। সো টিএসটা বেশি, টি ইনফিনিটি বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কম, তাহলে এখানে যেহেতু বাতাস যদি ফ্লো করে উপর দিয়ে, এই বাতাসের মধ্যে যে সারফেসের মধ্যে যেটা আছে কন্টাক্ট, তার ভ্যালোসিটি জিরো, তার ভ্যালোসিটি জিরো। ঠিক আছে, ভ্যালোসিটি জিরো হওয়াতে তার মানে এখানে এই বাতাসটা স্ট্যাগনেট আছে, তার মানে এখানে কন্ডাকশন। তারপরে যেহেতু উপরে ভ্যালোসিটি আছে, এখানে কনভেকশন হয়ে যাবে। ঠিক আছে, এটা কনভেকশন হবে। মানে স্যার কনভেকশন শুরু হওয়ার জন্য আমাকে ফার্স্টে কন্ডাকশনে দ্যাটস রাইট। কন্ডাকশন শুরু করার জন্য তোমাকে কনভেকশন করার জন্য তোমাকে কন্ডাকশন হয়ে তারপর। ঠিক আছে, আর এখানে তোমার এই যে টেম্পারেচার প্রোফাইল তুমি যদি দেখো, টেম্পারেচারের মধ্যে এই যে তোমার এখানে এইখানে তোমার ভ্যালোসিটিটা, টেম্পারেচারটা সবচেয়ে বেশি, দেন এটা গ্র্যাজুয়ালি কমতেছে। ঠিক আছে, তোমরা যদি একটু খেয়াল করো, এই ধরনের ফিগার তোমরা ফ্লুইড মেকানিক্সের থেকে আসার কথা, সেটা হচ্ছে বাউন্ডারি লেয়ারের। হ্যাঁ, বাউন্ডারি লেয়ারের ধরনের ভ্যালোসিটি। ঠিক আছে স্যার এখানে, হ্যাঁ স্যার এখানে তো তাহলে স্যার পরবর্তীতে স্যার লিকুইডের সাথে তো স্যার লিকুইডের আবার হিটটা ট্রান্সফার হবে। হ্যাঁ, সেখানে তো কনভেকশন হবে, সেটা তো কনভেকশন আছে, কিন্তু কনভেকশনটা শুরু হবে কিসে? কন্ডাকশনের মাধ্যমে শুরু হবে। কনভেকশনটা শুরু হবে কন্ডাকশনের মাধ্যমে, সেটা বলছি। কম্বিনেশন অফ কন্ডাকশনটা কি সবসময় সলিডই হবে নাকি স্যার লিকুইড হতে পারে?
লিকুইড তো হবে না, কারণ বাবা লিকুইডের মধ্যে তো অবশ্যই ফ্লুইড মোশন আছে, লিকুইডের মধ্যে তো অবশ্যই ফ্লুইড মোশন আছে। ফ্লুইড মোশন না থাকলে তুমি বলতে পারো কনডাকশন। প্র্যাকটিক্যালি আমরা যেটা করি আসলে প্র্যাকটিক্যালি আসলে সবগুলোই কনভেকশনের ক্ষেত্রে এখানে কনভেকশন হয় না, কারণ ফ্লুইড কোনো না কোনো ভাবে এখানে মোশনে থাকে। থিওরিটিক্যালি আমরা বলি যে এখানে স্ট্যাগনেশন, কিন্তু প্র্যাকটিক্যালি তো ফ্লুইড এখানে মুভ করতেছে, রোল করতেছে, কিছু না কিছু হচ্ছে। কথা বুঝেছো আমার? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা গেল আমাদের। হ্যাঁ স্যার কনভিকশনটা বললেন স্যার সলিড সারফেস থেকে স্যার অ্যাডজেন্সেন্ট যে লিকুইড বা গ্যাসের ভিতরে, কিন্তু লিকুইড সারফেস থেকে স্যার গ্যাসের অ্যাডজেন্সেন্ট গ্যাসের যদি হিটের যে এটাকে কনভিকশন বলতে পারবো না? হ্যাঁ পারবো, সেটা পারবো। তো তখন স্যার ওই লিকুইডটা সলিডের মতো কাজ করবে, লিকুইড সারফেস। হ্যাঁ দ্যাটস রাইট। এখন তুমি মনে করো তোমার পানি একটা গরম আছে, গরম পানি কোনো জায়গা থেকে আনে গ্লাসে বা জগের মধ্যে তুমি রেখেছো গরম পানি, এখন উপরে এটা তো স্থির অবস্থা আছে, এর উপরে বাতাস আছে, হিটটা তো ট্রান্সফার হবে, হিটটা তো ট্রান্সফার হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে ওয়াটারের যে সারফেস এবং এয়ারের যে সারফেস যে কন্ট্যাক্ট আছে সেখান থেকে তো প্রথমে হিটটা যাবে, যাবে না? সেক্ষেত্রে সেটা কি, সেটা যদি আমি ধরি যে এয়ারটাই, সেটা যদি ধরে নিই এয়ারটা স্ট্যাগনেন্ট, তাহলে কন্ডাকশনে যাবে। প্র্যাকটিক্যালি যদি কন্ডাকশনে যদি না যায়, মানে বাতাস যদি ফ্লো করে, তাহলে কনভেকশনে চলে যাবে। আমার কথা ক্লিয়ার তোমাদের কাছে? কথা কনসেপ্টটা একটাই, কনসেপ্টটা হচ্ছে যে আমরা থিওরিটিক্যালি যেটা বলছি সেটা হচ্ছে যে কনভেকশন হতে হলে কন্ডাকশন হয়ে তারপর কনভেকশন হবে। থিওরিটিক্যালি কন্ডাকশন হয়ে দেন কনভেকশন হবে, কারণ সূর্যকে তো চিন্তা করি স্যার, যে হিটটা আসতেছে স্যার সানের থেকে, স্যার যে হিটটা আসতেছে কিসের থেকে? সানের থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্যার এটা রেডিয়েশনের থেকে তারপরে স্যার হ্যাঁ হ্যাঁ সেটা আলাদা। সূর্য থেকে যেটা সেটা রেডিয়েশন, সেটা এটা কনভেকশনের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমাদের একটু পরে রেডিয়েশন আসছে এখানে। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম এখানে কন্ডাকশন, এই যে then the energy is carried away by two means: conduction within the air, which is due to the random motion of the air molecule, and bulk and microscopic motion of the air. Heated air near to the surface is replaced by the cool air. এই হচ্ছে কনভেকশনের একটা, হচ্ছে যে তোমার যে এয়ারের মুভমেন্টের মাধ্যমে হচ্ছে, র্যান্ডম মোশনের মাধ্যমে হচ্ছে, আরেকটা হতে পারে যে তোমার হচ্ছে রিপ্লেস করতেছে, যে বাতাস এসে বাতাসে গরম বাতাসটা চলে গেল, ঠান্ডা বাতাস আসতেছে, গরম বাতাস চলে গেল, ঠান্ডা বাতাস আসতেছে, হোয়াট এভার, এইভাবে তোমার চলে যাচ্ছে বাল্ক বা ম্যাক্রোস্কোপিক মোশন অফ দ্য এয়ার। আর হচ্ছে যে তোমার র্যান্ডম মোশন, যেটা র্যান্ডম মোশন অফ দ্য এয়ার মধ্যে এখানের মধ্যেই সে ঘুরতেছে বাতাসটা, এটাও একটা কনভেকশন। আর একটা হচ্ছে যে বাতাস উপর দিয়ে চলে যাচ্ছে, মানে তুমি যখন পানি গরম করতেছো তখন হচ্ছে কি পানিটা এখানের মধ্যেই ঘুরতেছে, ঠান্ডা পানিটা গরম হচ্ছে, গরম হয়ে উপরে চলে গেলো, ঠান্ডা পানি আসলো, এইটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আমি যখন মনে করো বয়লারে চিন্তা করছি, বয়লারে আমি চিন্তা করছি, বয়লারের মধ্যে যে মনে করো যে ওয়াটার টিউব বয়লার, তো ওয়াটার টিউবের বয়লার মধ্যে যে আমি যখন হিট দিচ্ছি, পানি কিন্তু দিকে ফ্লো করেছি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, ঠান্ডা পানি ঢুকলো এখানে, এটা স্টিম হয়ে বেড়ে চলে যায়, মানে এটা কিন্তু কন্টিনিউয়াস মোশনে আছে, বাল্ক মোশনে আছে, সে যাওয়ার পথে সে ভ্যাপার হয়ে বা স্টিম হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সেই ধরনের। এই কনভেকশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফ্রি কনভেকশন আর একটা হচ্ছে ফোর্স কনভেকশন। ফ্রি কনভেকশন যেটা আমরা বলি যে নর্মাল অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে, এখানে কোনো কিছু নেই, ন্যাচারালি যেটা হবে সেটাকে বলছে ফ্রি কনভেকশন, বা নেচার, এটাকে ফ্রি বলা হয় অথবা ন্যাচারাল কনভেকশন বলা হয়। আর একটা হচ্ছে ফোর্স কনভেকশন, যেমন তুমি আলাদাভাবে একটা পাম্প ইউজ করতে পারো বা একটা কম্প্রেসর ইউজ করতে পারো, এই ধরনের ব্লোয়ার ইউজ করতে পারো, হোয়াট এভার ফ্লুইডের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা বলছি ফোর্স কনভেকশন। সো আমাদের এই ফ্রি কনভেকশনের একটা চ্যাপ্টার আমরা করবো, ফোর্স কনভেকশনের আমরা একটা চ্যাপ্টার। হ্যাঁ, ইনফ্যাক্ট এই কনভেকশনের উপরে আমাদের টোটাল 3টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, আমরা ডিটেলস আরো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে গেল এটা। এরপরে একটু কুলিং এর ক্ষেত্রে নিউটনের যে কনভেকশনের জন্য একটা নিউটনের কুলিং ল আছে, একটা ল অফ কুলিং বলি আমরা এটাকে। কনভেক্টিভ হিট ট্রান্সফার কিউ ইকুয়ালস টু হচ্ছে HA ডেল্টা টি। HA ডেল্টা টি বলতে H হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, সেটা কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এ হচ্ছে সারফেস এরিয়া, আগেরটার মতো সারফেস এরিয়া। আর এই যে চেঞ্জ অফ টেম্পারেচার, টিএস হচ্ছে তোমার সারফেসের টেম্পারেচার বা সলিড সারফেসের টেম্পারেচার, আর টি ইনফিনিটি হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা ফ্লুইডের টেম্পারেচার। এই দুটার বিয়োগফলকে বলা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এখানে হায়ার লোয়ারের কোনো কাজ নেই। হ্যাঁ, যেটা সলিড সারফেসের টেম্পারেচার যদি বেশি হয়, হ্যাঁ হায়ার, তাহলে এটা লো। ঠিক আছে, সেক্ষেত্রে এটা। এই হচ্ছে কিউ হচ্ছে আগের মতো ওয়াট, তাহলে এটা হচ্ছে মিটার স্কয়ার, আর এটা হচ্ছে কেলভিন। তাহলে এছাড়া একক কি হবে, ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কেলভিন, যেটাই হবে। ঠিক আছে, এখান থেকে আমার এইচ এর মানটা বের, এখান থেকে এইচ এর মানটা।
এইচটা খেয়াল করো, আমরা একটু আগে যে ফুরিয়ার ল দেখলাম, ফুরিয়ার লতে আমরা থার্মাল কন্ডাক্টিভিটি দেখবো, এটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু কনভেকশনের জন্য এই এইচ কিন্তু কনস্ট্যান্ট না, এইচ কিন্তু কনস্ট্যান্ট না, মাথায় রাখো এটা, এইচ কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু না, ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, ডিপেন্ডস অন সার্কামস্টেন্সেস, ডিফারেন্ট হতে পারে। তুমি যে এক্সপেরিমেন্ট করছো, তোমার ফ্রেন্ড আবার করছে, তোমার এই রেজাল্ট তার রেজাল্ট এক নাও হতে পারে, ঠিক আছে? কারণ কি, তোমার এই কন্ডিশন গুলো সবগুলোই চেঞ্জেবল, সারফেস টেম্পারেচার এবং এই যে এটা আরো অনেক কিছু আছে, এখানে আমরা জাস্ট সিম্পল একটা ইকুয়েশন দেখিয়েছি, এখানে আরো অনেকগুলো আছে। তোমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যে ফ্ল্যাকচুয়েট করছে, ফ্লুইডের যে মোশন আছে, ফ্লুইডের যে প্রপার্টিজ আছে, তার উপরে এখানে এগুলো টোটালটা ডিপেন্ড করে। সো এই এইচ এর ভ্যালু একটা রেঞ্জের মধ্যে থাকে। আমরা যদি ফ্লুইড ধরি, এয়ার ধরি, তখন একরকম এইচ পাবো, আমি যদি এয়ার না হয়তো ওয়াটার ধরি, তখন এখানে এইচ এর মান আরেকটা পাবো, ওয়াটার না ধরে আরো অন্য কোনো যদি লিকুইড বা ফ্লুইড ধরি, তখন আমরা এইচ এর মান আরেকটা পাবো। সো ইট ডিপেন্ডস অন দ্য ফ্লুইড, ইট ডিপেন্ডস অন দ্য সার্কামস্টেন্সেস, ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, অল দ্য এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, ঠিক আছে? সো এইচ এর মান ভ্যারি করে, এইচ এর মান কোনো প্রপার্টিজ না, কনস্ট্যান্ট কোনো প্রপার্টি না, সেটা এখানে লিখেছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর স্যার, এখানে টি ইনফিনিটি স্যার আমাদের ওই ফ্লুইডের টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট। এখন স্যার আমরা কোন লেয়ার পর্যন্ত কাউন্ট করব? ওখানে ওই হাইটটাও আমাদের মানে হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলে দেওয়া হবে, বাতাসের টেম্পারেচার। তুমি এখন এক্সপ্লেইন করতেছো তোমার ল্যাবে, রুমের টেম্পারেচারটাই তোমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। আচ্ছা স্যার, ঠিক আছে? সেটা এখানে এখানে একটু বললাম যে এইচ ইজ নট দ্য প্রপার্টি, এবং এইচ ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্ট, ঠিক আছে? আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে এইচটাকে সবসময় ডিটারমাইন করি। এইচ কিসের উপর ডিপেন্ড করে? যেগুলো বললাম অনেক কিছুর উপর ডিপেন্ড করে বলছি, তার মধ্যে একটা হচ্ছে সারফেস জিওমেট্রি, সারফেস জিওমেট্রি। তারপর হচ্ছে নেচার অফ দ্য ফ্লুইড মোশন, কিভাবে ফ্লুইড মোশন করছে, প্রপার্টিজ অফ ফ্লুইড, ফ্লুইড ভেলোসিটি, এরকম বিভিন্ন জিনিস আছে যার উপরে ডিপেন্ড করে। যার কারণে এটা নিয়ে এখনো রিসার্চ হচ্ছে। তোমাদের 4-1 এখন যারা সিনিয়র আছে বা তাদের মধ্যে অনেককে পাবা তারা এই এইচ রিলেটেড বা হিট কনভেক্টিভ হিট ট্রান্সফার উপরে কাজ করছে, ঠিক আছে? আমরা যেমন এই যে ইলেকট্রনিক সার্কিট বোর্ডের খুব ইস্যু আছে, হ্যাঁ, যেখানে হিট ট্রান্সফারটা তোমাদের ল্যাপটপের মধ্যে, মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে বিভিন্ন রকমের হিট ট্রান্সফার যে করছে, এগুলো নিয়ে এখনো অনেক কাজ করছে, কারণ এখানে সারফেস জিওমেট্রির উপরে একটা রোল প্লে, ঠিক আছে? হ্যাঁ, এখানে জিওমেট্রি বিভিন্ন রকম শেপ চেঞ্জ করে করে এইচ এর মান যত বাড়বে, এইচ এর মান যত, ইকুয়েশন দেখো, এইচ এর মান যত বাড়বে কিউ তত বাড়বে, হিট ট্রান্সফার রেট তত বাড়বে, এইচ এর মান যত কমবে হিট ট্রান্সফার রেট তত, তার মানে তোমার টার্গেট হচ্ছে এইচ বাড়ানো। তো তোমার তো মনে করো সারফেসের টেম্পারেচার দেওয়া আছে কোনোভাবে, হ্যাঁ, তোমার সারফেসের টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার তুমি হয়তো জানো ফিক্সড আছে কোনো সময়, তাহলে মানে এই এরিয়াটা যদি কোনোভাবে বাড়ানো যায় এবং সেক্ষেত্রে এইচ যদি বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কিউটা বাড়বে। এই আসপেক্টে অনেকে রিসার্চ এখন করছে, যেমন ফ্রি কনভেকশনের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে যেমন এইচ এর মান হচ্ছে 2 থেকে 25 মধ্যে, কিন্তু ফোর্স কনভেকশন যখন হবে এই মানটা 25 থেকে 250 মতো হবে। এবং লিকুইডের ক্ষেত্রে এইচ এর মানটা হচ্ছে 10 থেকে 1000 মধ্যে, কিন্তু যখন ফোর্স কনভেকশন হবে, তুমি আলাদাভাবে বাতাস ইউজ করছো, পাম্প ইউজ করছো বা ব্লোয়ার ইউজ করছো, তখন এটার মান, হ্যাঁ, যে লিকুইডের ক্ষেত্রে যেটা পাম্প যদি ইউজ করো 50 থেকে 20,000 পর্যন্ত হতে পারে ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি, ঠিক আছে? একটু সংক্ষেপে এটা যদি একটু শেষ করি আজকে, আর 3টা স্লাইড আছে, পেজ আছে। রেডিয়েশনটা, এগুলো রেডিয়েশনের উপরে টোটাল 2টো চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার আমরা দেখবো, তো আরো ডিটেইলস তো ওখানে পড়ানো হবে, জাস্ট একটু বেসিক কালচার দিলে এদিকে বলছে। রেডিয়েশনটা হচ্ছে মেইনলি একটা যে কোনো বডি থেকে আমরা ইমিট হয়, যে কোনো বডি অ্যাবজর্ব করে, এটা মেইনলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা যেটা আরেকটা হচ্ছে ফোটন, ফোটনটার মাধ্যমে এটা হচ্ছে। এবং এই ইলেকট্রনিক যে কনফিগারেশনের কারণে এখন থেকে এই ফোটনটা বের হয়, বের হওয়ার কারণে আমরা এই রেডিয়েশনটা পাই, ঠিক আছে? মেইন যে পার্থক্য হচ্ছে কন্ডাকশন বা কনভেকশনের ক্ষেত্রে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে কোনো মিডিয়াম লাগে না, মানে এটা সলিডও লাগছে না, লিকুইডও লাগছে না, গ্যাসও লাগছে না, উইদাউট এনি মিডিয়াম ইট ক্যান প্রপাগেট, ইট ক্যান এনার্জাইজ, ঠিক আছে? স্যার এখানে কোনো মলিকিউলস এর কাজ কারণ নাই না, এখানে মলিকিউল, এখান থেকে শুধু রেডিয়েশন হবে, ফোটন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হিট জেনারেট, ঠিক আছে? এবং এটা সেই জন্য রেডিয়েশন ডিফার্স ফ্রম দ্য এক্স-রে, গামা রে, এগুলো থেকে আলাদা। রেডিয়েশনটা মেইনলি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য কাজ করে, পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা দেখবো পরবর্তীতে সেইখান থেকে রেডিয়েশন আসে। কতদিন আমি একটু বলেছিলাম যে রেডিয়েশনটা হচ্ছে ভলিউমেট্রিক ফেনোমেনন, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে থেকে কি হিট রেডিয়েট হয় না স্যার? না না না, তাহলে আমরা যেটা বলছিলাম যে এটা ভলিউমেট্রিক ফেনোমেনা, এবং এটা নরমালি প্রত্যেকটা বডি রেডিয়েশন তার থেকে বের হবে, মানে ইমিট করবে, সে অ্যাবজর্ব করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম ট্রান্সমিট করতে পারে। মানে তোমার হাত যদি বলি,
হাতের তালু, তাহলে এখানে থেকে রেডিয়েশন হচ্ছে। এট দ্য সেম টাইম এখানে বাইরে অন্য জায়গা থেকে যেগুলো রেডিয়েশন আসে সে এটা অ্যাবজর্ব করছে। আবার এট দ্য সেম টাইম তোমার হাতের এক পাশ দিয়ে তালু এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে সে বের হয়ে চলে যাবে, এটা হতে পারে। তিনটা জিনিস হয়, একটা হচ্ছে ইমিট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, ট্রান্সমিট করতে পারে। ট্রান্সমিটটা নর্মালি হয় না, অপেক যখন হয়, হ্যাঁ, তখন ট্রান্সমিটটা হয় না, কিন্তু অ্যাবজর্ব অ্যান্ড ইমিট এটা করে সবাই, যত রকমের বডি আছে সবাই এটা। ট্রান্সমিটটার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, সবাই করতে পারে না, অপেক হলে না। আমরা যদি এটা ভলিউমেট্রিক বলছি, কিন্তু যেহেতু এটা ট্রান্সমিট করতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা মাইক্রো লেভেলে সারফেস থেকে কিছু মিলিমিটার নিচেই, মাইক্রো মিলিমিটার নিচেই এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বা যেটা ইমিট হচ্ছে সেটা সারফেস থেকে ইমিট হচ্ছে, যার কারণে এটাকে সারফেস ফেনোমেনন বলা হয়। আমরা এটাও রেডিয়েশন যখন আমরা করবো তখন আবার এটা দেখবো যে এটা এই রেডিয়েশন পুরো ফেনোমেননটাই ভলিউমেট্রিক, যদিও এটা থিওরিক্যালি, কিন্তু বাস্তবে সেটা আমরা সারফেস হিসেবে দেখবো এবং কাজে আমরা ওগুলো দেখবো। ঠিক আছে, নর্মালি যেটা হচ্ছে রেডিয়েশনটা যেটা হয়, ইন্টেরিয়র রিজিয়ন অফ দ্য সলিড নেভার কামস টু দ্য সারফেস, যেটা বললাম, যেখানে সলিডের ইন্টেরিয়র থেকে যে রেডিয়েশন হচ্ছে সেটা সারফেসে আসে না, সারফেসে যেটা আছে সেটা সেন্টারে যেতে পারে না, ওই উপরে সারফেসে শেষ হয়ে যায়, এটাকে বলা হচ্ছে। আর এই একটা ইকুয়েশন আমরা ইউজ করবো রেডিয়েশনের জন্য, যেমন কন্ডাকশনে আমরা একটা ইকুয়েশন দেখলাম, কনভেকশন একটা ইকুয়েশন দেখলাম, রেডিয়েশন একটা ইকুয়েশন আছে যে Q ইকুয়ালস টু সিগমা A ইনটু T টু দি 4। এটাও হয়তো তোমরা জানো, প্র্যাকটিক্যালি কিছুটা পড়ে আসছো, যে এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার রেট, যেটা ট্রান্সফার রেট। সিগমা হচ্ছে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, এটা মান আমরা জানা থাকবে। আর A হচ্ছে সারফেস এরিয়া, আর T হচ্ছে টেম্পারেচার। এখানে টেম্পারেচারের পার্থক্য হচ্ছে, এটা টেম্পারেচার ক্যালভিনে, টেম্পারেচারটা অলওয়েজ ক্যালভিনে, তার উপর 4। ঠিক আছে, কনসেপচুয়ালি আরেকটা যেটা জিনিস লাগে সেটা হচ্ছে যে ব্ল্যাক বডি থেকে ম্যাক্সিমাম ইমিট করা হয়, বা এনার্জি রেডিয়েশন ইমিট হতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক বডি পুরোটাই আবার অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, সে অ্যাট দ্য সেম টাইম মানে ইমিটার, অ্যাট দ্য সেম টাইম সে অ্যাবজর্ব। ঠিক আছে, ব্ল্যাক বডি আর কি। এখানে আমরা যখন আমরা অন্য ব্ল্যাক বডির সাথে যখন কম্পেয়ার করি তখন অন্য বডির জন্য তখন একটা এপসাইলন বসাতে হয়, সেই এপসাইলন মানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তার মানে ব্ল্যাক বডি হলে 1, তখন 100% ইমিট করছে, অন্য কোনো বডি হলে 100% হবে না, কিছু কম হবে, সেটা হিসাব করা হয় ইমিসিভিটি, এপসাইলন। ব্ল্যাক বডির জন্য এপসাইলন মান হচ্ছে 1। এটা আমরা ডিটেইলস দেখব। অ্যাবজর্বিটি যেটা বললাম, ইমিট যেমন করে অ্যাবজর্ব করে, অ্যাবজর্বও সেরকম ব্ল্যাক বডি 100% করতে পারবে 1, আবার অন্যান্য বডি একের চেয়ে কম করবে, তো সে 0 থেকে 1 এর মধ্যে। এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এপসাইলন যেটা সেটা হচ্ছে ইমিসিভিটি, যেটা ইমিট করছে, আর অ্যাবজর্বিটি যেটা অ্যাবজর্ব করছে। ঠিক আছে, তো ব্ল্যাক বডি পারফেক্ট ইমিটার এবং এট দ্য সেম টাইম পারফেক্ট অ্যাবজর্ব। এই লটা আমরা থিওরিটিক্যালি ডিরাইভেশন করে দেখব রেডিয়েশন চ্যাপ্টারে, যে কোনো একটা বডি, হ্যাঁ, যদি ইমিসিভিটি এবং অ্যাবজর্বিটি সেম হবে, একটা সার্টেন টেম্পারেচার এবং সার্টেন যদি ওয়েভলেন্থে পায়, যে এই জিনিসটা হিটটা আসতেছে, রেডিয়েশনটা আসতেছে, এটা মনে করো, সে যদি একটা সার্টেন ওয়েভলেন্থে আসে, তখন তার যে যতটুকু অ্যাবজর্ব করবে আর তার যে ইমিট করবে, দুটো সমান হয়ে যাবে। অ্যাবজর্বিটি এবং অ্যাবসাইলন মানে ইমিসিভিটি দুটো সমান, এটাকে বলা হচ্ছে কারশফস ল। এই কারশফস লটা আমরা দেখবো, এটা অনেকটা ইলেকট্রিক্যাল কারশফস ল যেটা পড়েছে সেটার সাথে মিল আছে আমরা। ঠিক আছে, আর এনার্জিটা কিভাবে বাড়বে কমবে, যদি অ্যাবজর্ব বেশি করতেছে, ইমিট কম করতেছে, তাহলে সেক্ষেত্রে হিট বাড়বে। অ্যাবজর্ব কম করতেছে, ইমিট করতেছে বেশি, তাহলে এনার্জি লস করবে, মানে সারফেস ঠান্ডা হবে, লুজিং এনার্জি। আর যদি অ্যাবজর্ব বেশি করে, ইমিট কম করে, তাহলে হিট গেইন হবে, টেম্পারেচার বাড়বে। এটা নরমাল কনসেপ্ট, এখান থেকে আমরা এটা বলছি। আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তীতে কন্ডাকশন মেইনলি আমরা শুরু করব। আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশনের একটা বেসিক আইডিয়া। আমরা প্রত্যেকটা আবার আলাদা আলাদা চ্যাপ্টার করবো। কন্ডাকশনের আমরা 2টো চ্যাপ্টার, কনভেকশনের 3টা চ্যাপ্টার, রেডিয়েশনের আবার 3টা চ্যাপ্টার, এরপরে আরো কিছু আছে, সেগুলো ঠিক আছে স্যার। আমরা কোন বই ফলো করব স্যার? আচ্ছা, হ্যাঁ, বইয়ের নাম হচ্ছে মেইনলি হচ্ছে জেপি হলম্যান লেখক, হলম্যানের বই, হিট অ্যান্ড মাস ট্রান্সফার। জেপি এটা আলাদা ওয়ার্ড, জেপি হলম্যানের বই নামে পরিচিত। ঠিক আছে, জেপি হলম্যান, ওনার বইটা বাজারে খুবই প্রসিদ্ধ, মানে এটা হিট ট্রান্সফারের একদম ফান্ডামেন্টাল আর কি। পিডিএফটা কি পাওয়া যাবে স্যার? মানে পিডিএফ? হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো ক্লাসে। তবে পিডিএফ হচ্ছে একটা
চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেবো, আমি সাথে সাথে দেবো না, মানে আজকে শেষ হচ্ছে আজকে দেবো না, এটা 1-2 সপ্তাহ পরে দেবো, এটা স্যার আপনার ভিডিওটাও স্যার মানে গেছে, আমার মাঝখানে স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এইজন্য বললাম স্যার ভিডিওটা। হ্যাঁ না দিব, হ্যাঁ অবশ্যই দিব, ভিডিও এবং লেকচার দুটোই পাবা। স্যার কোন এডিশন ফলো করব স্যার বইটা? যেটা লেটেস্ট পাব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা অনেক আমরাও পড়েছি বুঝছো, তো আরো আমাদের স্যাররাও পড়েছে, ফেমাস একটা জেপি হলম্যান। এছাড়া আরেকটা দেখতে পারো, সেটা হচ্ছে হিট অ্যান্ড মাস ট্রান্সফার, ইন্ডিয়ান রাইটার রাজপুত, হ্যাঁ আর কে রাজপুতের একটা বই আছে, সেটাও দেখতে পারো। এছাড়া স্যাঞ্জেলের বই আছে, স্যাঞ্জেল থার্মোডাইনামিক্স, তোমরা হয়তো অনেকে স্যাঞ্জেল পড়েছো, হ্যাঁ হিট ট্রান্সফার স্যাঞ্জেলের বই নামে পরিচিত, এটাও দেখতে পারো। এছাড়া অনেক বই আছে, মানে হিট ট্রান্সফারের বইয়ের শেষ নেই আসলে, তুমি যে কোনো একটা বই দেখো কোনটা তোমার পছন্দ হয় সেটা। তবে জেপি হলম্যানটা এটা গাইডলাইন, আর স্যাঞ্জেলের বইটা গাইডলাইন, রাজপুতের বইটা এটা তোমরা। স্যাঞ্জেলের বইটার নামটা হিট ট্রান্সফার। ঠিক আছে সবাই? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ তারপরে আমরা নেক্সট ক্লাস হচ্ছে মানডে 10:30-তে, তাই তো? মানডে 10:30। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।